একটা ব্যাকআপ। যাই হোক, ঠিক আছে শুরু করছি তাহলে। গতদিন অবধি আমরা এই কল বাই ভ্যালু, কল বাই পয়েন্টার এই ব্যাপারটা দেখেছি এবং কারেসপন্ডিং। তোমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ তো দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। গতদিন আমরা কল বাই ভ্যালু, কল বাই পয়েন্টার দেখেছি এবং কারেসপন্ডিং আমরা কি করে অ্যাকুমুলেটরকে এনগেজ না করে বেসিক্যালি আমি মেমোরিকে দিয়ে আমি কিভাবে করতে পারি আর কি। অর্থাৎ এই ইনস্ট্রাকশনগুলি আমরা দেখেছিলাম যে মেমোরিকে ইউজ করে কি করে আমরা যে কোনো ডেটাকে মেমোরি থেকে ফেচ করতে পারি বা মেমোরিতে রাইট করতে পারি অ্যাকুমুলেটরকে ইউজ না করে। অর্থাৎ এলডিএ এসটিএ এই দুটি ইনস্ট্রাকশন না ইউজ করে দেখেছিলাম। আর কি দেখেছি যে এক্সচেঞ্জ ইনস্ট্রাকশনটা কি করে একই তারা খুব তাড়াতাড়ি এইচএল পেয়ারের সাথে ডিই পেয়ারের ডেটাকে এক্সচেঞ্জ করে দিতে পারে, সেইগুলো আমরা দেখেছিলাম কালকে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি আমার কিছু অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন, অর্থাৎ অ্যাডিশন করা, দেন আমার সাবট্রাকশন করা, এইগুলো হচ্ছে কিছু অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন বেসিক লেভেলে কিছু জানবো। জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, যেটা আমি কিন্তু আগে বলিনি, স্কিপ করে রেখেছিলাম। সেটা হচ্ছে লেকচার 3-তে পাবো। দেখো লেকচার 3-তে, হ্যাঁ এইখানটায়, এই ছবিটা তোমাদের সকলেরই পরিচিত। তো এখানে কি কি ছিল না, এখানে দেখো অ্যাকুমুলেটর ছিল, তোমরা জেনে গিয়েছো। বি সি ডি ই এইচ এল এই রেজিস্টারগুলো জেনে গিয়েছো, ঠিক আছে। তারপরে এসপি পিসি এগুলো জেনে গিয়েছো, এগুলো মোটামুটি একটা আইডিয়া হয়েছে। যে জিনিসটা আমি একবারও বলিনি সেটা হচ্ছে ফ্ল্যাগ। এই ফ্ল্যাগ ব্যাপারটা তোমাদেরকে আমি একবারও বলিনি। ফ্ল্যাগ ব্যাপারটা কি না, দেখো যখন আমরা রেজিস্টার গুলো দেখেছিলাম এখানটায়, এটা নয় পরের ছবিটা ছিল, সেই ফ্ল্যাগটাও দেখেছিলাম যে যেমন তোমার অ্যাকুমুলেটর হচ্ছে 8 বিট, তেমনি ফ্ল্যাগ বলে যে রেজিস্টারটা আছে সেটাও বেসিক্যালি 8 বিট। তো সেটা কিরকম রেজিস্টার দেখো, ফ্ল্যাগ হচ্ছে একটা রেজিস্টার, যেরকম অ্যাকুমুলেটর একটা রেজিস্টার, যেরকম বি সি ডি ই এগুলো এক একটা রেজিস্টার, সেরকম ফ্ল্যাগ হচ্ছে একটা রেজিস্টার। ফ্ল্যাগস মানে কি, ফ্ল্যাগ মানে বেসিক্যালি পতাকা। ফ্ল্যাগ টার্মটা আমরা কি সেন্সে ইউজ করব, সেটা হচ্ছে বেসিক্যালি না, ধরো যখন, ধরো সবকিছু ভুলে যাও, ধরো তুমি এরকম একটা খেলার মাঠে আছো, ঠিক আছে। খেলার মাঠে আছো, খেলা ততক্ষণ শুরু হচ্ছে না যতক্ষণ না কেউ একটা ফ্ল্যাগ তুলছে। যেই ফ্ল্যাগ তুলে দিল, খেলা শুরু হয়ে গেল। এটা একটা কেস ভাবতে পারি আমরা। বা আরো ভাবতে পারি যে ধরো কেউ খেলছে, সে হয়তো মানে তাকে হয়তো অন্য কোনো একটা ফ্ল্যাগ দেখানো হলো, রেড কালারের ফ্ল্যাগ দেখানো হলো, অর্থাৎ তুমি খেলা থেকে বাদ চলে যাও। তা ফ্ল্যাগ বেসিক্যালি কি, ফ্ল্যাগ বেসিক্যালি আমাকে ডিনোট করছে, অর্থাৎ কিছু ঘটনা ও আমাকে ডিনোট করে দিচ্ছে, তাকে বলা হয় ফ্ল্যাগ। আর 5টা রেজিস্টারের সঙ্গে এই ফ্ল্যাগ রেজিস্টারের একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি দেখো, আর 5টা রেজিস্টারের মতো কিন্তু এটাও 8 বিটের রেজিস্টার, তোমরা দেখে নিই। দেখো D0 থেকে D7, অর্থাৎ 8 বিটের একটা রেজিস্টার। কিন্তু খেয়াল করে দেখো এইখানটায় এই যে এর মধ্যে তুমি একটা ডেটা মনে করো ভরলে, মানে তুমি ভরতে পারো না, এটা নিজে নিজে হবে, তুমি ভরতে পারো না। ধরে নাও এর মধ্যে একটা ডেটা এরকম আছে 0101000001, এই ধরনের একটা ডেটা আছে। হুম, 0101 মানে তোমার এদিকে হচ্ছে 5, মানে 101 মানে 5, আর এইটা মানে হচ্ছে 1, অর্থাৎ 51 হেক্স এই ডেটাটা রয়েছে ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে। তুমি ভরনি, রয়েছে ভেতরে। কিন্তু অন্যান্য রেজিস্টারে তোমরা যখন কোনো ডেটা ভরো, তখন কি হয়, সেই ডেটাকে নিয়ে তুমি ডাইরেক্ট কাজ করতে পারো। ফ্ল্যাগ রেজিস্টারের পার্থক্য হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের যে বিটগুলি, সেই বিটগুলি মানে আলাদা আলাদা বিটগুলো প্রত্যেকের আলাদা নাম আছে। D0 অর্থাৎ একদম লোয়েস্ট যে বিটটা, তার নাম হচ্ছে CY। CY ফর হচ্ছে ক্যারি, ক্যারি স্ট্যাটাস। D1 এ কিচ্ছু নেই, ফাঁকা, কিচ্ছু নেই জায়গাটা, মানে অর্থাৎ এই জায়গাটা কিচ্ছু, মানে কোনো নামই নেই এটা, এই বিটগুলোর একটা নাম দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে দেখো D2 বিটটা দেখো, এটা নাম আছে পি, পি ফর হচ্ছে পেয়ারিটি ফ্ল্যাগ, পেয়ারিটি স্ট্যাটাস। আবার দেখো D3 ফাঁকা, কিছু নাম দেওয়া হয়নি। তারপর হচ্ছে এসি, এসি ফর হচ্ছে অক্সিলিয়ারি ক্যারি।
হুম, দেন D5 টা ফাঁকা, 6 নম্বর বিটের নাম দিয়েছে জিরো, জিরো ফ্ল্যাগ, ঠিক আছে। আর হচ্ছে তোমার একদম মানে 8 নম্বর যে বিটটা আর কি, মানে এমএসবি বিটটা, সেই ফিটটার নাম হচ্ছে সাইন, সাইন ফ্ল্যাগ, এস, এস ফর হচ্ছে সাইন ফ্ল্যাগ। তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা বিট অর্থাৎ এস, জেড, এসি, পি বা সিওয়াই, এই যে এই কটা বিটের নাম বলছি, সেই বিটগুলো তো 1 আর 0 ছাড়া অন্য কিছু হতে পারে না, জানো এটা তোমরা। কাজটা কি বেসিক্যালি, না কাজ হচ্ছে যে আমাকে এই ফ্ল্যাগগুলি ডিনোট করে দেয় কিছু জিনিস। যেমন ধরো তুমি, তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি দুটো যোগ করছো, কত সময় কত যোগ করছো ধরো। বলছি বলো। জিরো আর জিরো ফ্ল্যাগের মধ্যে ডিফারেন্সটা কোথায় তাহলে? না, এটা নাম দিয়েছে জিরো ফ্ল্যাগ, নামটা কেন দিয়েছে সেটা আমরা পরে আসছি, এটা নাম দিয়েছে। এটা জেড মানে সবসময় জিরোই থাকবে সেটা নয়, এর নামটা দিয়েছে জিরো ফ্ল্যাগ, এর নাম দিয়েছে সাইন ফ্ল্যাগ, এর নাম দিয়েছে অক্সিলিয়ারি ক্যারি ফ্ল্যাগ, এসি, এর নাম দিয়েছে প্যারিটি ফ্ল্যাগ, পিই, এর নাম দিয়েছে সিওয়াই অর্থাৎ ক্যারি, শুধু নর্মাল ক্যারি ফ্ল্যাগ। কি কাজ, আমি কাজটাই বলছি। ধরো, ধরে নাও তুমি একটা দুটো যোগ করছো, কিরকম যোগ করছো, ধরো 8 7 তার সঙ্গে A9, এইটা যোগ করছো, অ্যাডিশন, একদম অ্যাডিশন করছো। আচ্ছা 87 এর সাথে A9 যোগ করলে কত হয়, আমরা বেশি ঝামেলায় যাবো না, আমরা ক্যালকুলেটারে দেখে নিই কত হচ্ছে। তাহলে হেক্সে আমি এন্ট্রি করছি 87, দেখো যেটা ডেসিমাল ভ্যালু হচ্ছে বেসিক্যালি 135, দেখতে পেয়েছো। হেক্সে যেটা 87 তার সঙ্গে যোগ করছি আমি A9, যার ডেসিমাল ভ্যালু হচ্ছে 169, তাহলে যোগ করলে ভ্যালুটা হয় হচ্ছে 130, যার ডেসিমাল ভ্যালু হচ্ছে 304। তাহলে এদের যে যোগ করে 130 হয়, তাহলে তুমি যখন যোগ করবে যোগটা কিরকম হবে, 7 আর 9 ধরো এরকম, মানে এটা যোগ হলো, যোগ হয়ে 0 হলো, 3 হলো, আর এক, এক যেটা, এটা কি এটা কি রইলো, এটা তো ক্যারি, এটা ক্যারি রয়ে গেল তাই তো, ওভারফ্লো করেছে। কারণ এখন 2 বিটের নেই, এখন দেখো ওটা আরো আরো 2 বিট বলছি, আরো তোমার এখন মানে যে রেজাল্টটা হয়েছে, রেজাল্ট আর 8 বিট নেই, এটা একটা 8 বিট, এটা একটা 8 বিট ডেটা, কিন্তু দুটো ডেটা যখন যোগ করা হয়েছে তখন ডেটা আর 8 বিট নেই, তার থেকে লেন্দি হয়ে গেছে। যে তোমাকে যদি কোনো রেজিস্টারে ভরতে হয়, হ্যাঁ, সে তো আর 8 বিটের বেশি হোল্ড করতে পারবে না, যে দেখবে সেখানে কি হয়েছে, 30 টুকু পড়ে আছে, ওই ওয়ানটা আর নেই, এই যে ক্যারি জেনারেট করে যে ওয়ান যেটা রয়েছে না, সেইটা আর নেই তোমার দেখবে। তাহলে সেটা কোথায় রয়েছে, এই যে ওভারফ্লো করে গেছে, ক্যারি জেনারেট করেছে, সঙ্গে সঙ্গে দেখবে এই ফ্ল্যাগটা নিজে নিজে হাই হয়ে গেছে, এই ফ্ল্যাগটা, ক্যারি ফ্ল্যাগটা, এই যে এই ফ্ল্যাগটা দেখবে হাই, ওয়ান, কালারটা চেঞ্জ করি, এই ক্যারি ফ্ল্যাগটা দেখবে সঙ্গে সঙ্গে ক্যারি ফ্ল্যাগটা হাই হয়ে বসে আছে নিজে নিজে। ধরুন কোনো যোগ করতে গিয়ে যদি কোনো ওভারফ্লো করে যায়, 8 বিটের থেকে ওভারফ্লো করে যায়, অটোমেটিক্যালি দেখবে এই ক্যারি বিটটা সঙ্গে সঙ্গে হাই হয়ে যাবে। আর যদি যোগ, ধরো তুমি দুটো সংখ্যা যোগ করছো, সে ধরো 23 সঙ্গে ধরো 1A, 23 সাথে তুমি 1A যোগ করছো, হ্যাঁ, তো যদি যদি সেই যোগটা তুমি করো, অর্থাৎ 23 প্লাস 1A যোগ করা হচ্ছে 3D, অ্যান্সারটা হচ্ছে 3D। যদি যোগটা করছো, কোনো ক্যারি জেনারেট করছে কি, কোনো হাতে ক্যারি তো জেনারেট করছে না, জিরো, তখন দেখবে এই ক্যারি বিটটা তখন দেখবে জিরো হয়ে বসে আছে। তোমাকে এই জন্যই বলছি যে ফ্ল্যাগ রেজিস্টারে যে প্রত্যেকটা বিট আছে না, এই বিটগুলো তোমার কন্ট্রোলে নেই, সিম্পলি তোমার কন্ট্রোলে এগুলো নেই। যখন যখন তুমি ধরো যোগ করছো, যোগ করে যখনই বাফারটা ওভারফ্লো করছে, অর্থাৎ 8 বিটটাকে ছাপিয়ে যাচ্ছে, তখনই তোমার একটা ক্যারি জেনারেট করছে। আর সেই ক্যারিটা কোথায় থাকবে, না সেই ক্যারিটা তোমাকে এই বিটটা থেকে বুঝতে হবে যে হ্যাঁ ক্যারি জেনারেট করেছে, এই বিটটা থেকে বুঝতে হবে যে ক্যারিটা জেনারেট করেছে। ক্যারি সংক্রান্ত যে কথাটা বললাম সেটা কি সবার কাছে ক্লিয়ার হলো, নাকি আমি আরেকবার বলবো, আরেকবার বলছি ইংলিশে। সাপোজ ইউ আর অ্যাডিং টু 8 বিট নাম্বার, one is your 87 and another is your A9, two 8 bit data are added and result is basically 130, but in case of this addition
a register can hold 8-bit data only. তাহলে 130 এর 1 পার্টটাকে আর হোল্ড করতে পারবে না, শুধু 30 পার্টটা ওই রেজিস্টারটা হোল্ড করবে। তাহলে এই যে হোল্ড করতে পারছে না মানে ওভারফ্লো করেছে, and this overflow denotes a carry, and which this carry automatically set this flag. This flag is automatically set to high. Seeing this flag, you have to know that carry has been generated, and answer is basically 130. মানে যেটা বলতে চাইছি যে তোমার যখন দুটো তুমি যোগ করছো, দুটো যোগ, সেই যোগ করে যদি ক্যারি মানে বাফার যদি ওভারফ্লো করে তখনই কেবলমাত্র ক্যারি বিটটা নিজে নিজে হাই হবে। আর যদি ধরো তুমি দুটো অ্যাডিশন করছো যেমন 23 সাথে 1a, this addition is result is basically 3d which itself is another 8-bit data and no overflow occurs here. কোনো ওভারফ্লো এখানে হচ্ছে না, that's why carry b will be set to 0. তার মানে এই ক্যারি ফ্ল্যাগটা কি করে কাজ করছে, বেসিক্যালি আমার ক্যারি ফ্ল্যাগটা থেকে আমি বুঝতে পারছি যে আমার কি করে দুটো যোগফল করে তার ওভারফ্লো করলো নাকি করলো না, সেটা আমি এই ক্যারি ফ্ল্যাগটাকে দেখে বুঝতে পারবো। ক্যারি সংক্রান্ত যেটুকু বললাম, ইজ ইট ক্লিয়ার টু ইউ? ওকে স্যার ক্যারি মানে তার মানে যদি 8 বিটের থেকে বেশি ডেটা হয়ে যায় তখন আমাদের ক্যারি হবে। তখনই ক্যারি হবে। ও আচ্ছা, আমরা যখন যোগ করি তখন 10 এর থেকে উপরে গেলে সেটাকে ক্যারি বলে, সেরকম নয় তো? যোগ করে 10 এর থেকে উপরে নয়, বলে এফ যদি মানে ধরো এফ এর থেকে যদি বেশি হয়ে যায়, একটা 8 বিট ডেটার ম্যাক্সিমাম ভ্যালু কত, এফ তার থেকে যদি বেশি হয়ে যাচ্ছে তার মানে তোমার হচ্ছে ক্যারি জেনারেট করতে। হ্যাঁ। এবং মোর ওভার বেসিক্যালি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, ধরো আমি একটা রেজিস্টার নিচ্ছি, ধরো আমি অ্যাকুমুলেটরের সাথে বি রেজিস্টারের ভ্যালুটা যোগ করছি। অ্যাকুমুলেটরের সাথে বি রেজিস্টারের ভ্যালু যদি যোগ করো সেটা কোথায় স্টোর হবে? অ্যাকুমুলেটরেই তো স্টোর হবে। এটা আমি তোমাদের আগে বলেছিলাম যে অ্যাকুমুলেটরের সঙ্গে ধরো কোনো তুমি যোগ করো, সেই যোগফলটা অ্যাকুমুলেটরেই স্টোর হয়। কিন্তু অ্যাকুমুলেটর এ তো নিজেও 8 বিট, আর এই যোগফলটা যদি 8 বিটের থেকে বড় হয়ে যায় তাহলে এ কি করে হোল্ড করবে? করতে পারবে না। যদি ধরো একটা 8 বিটের থেকে বড় একটা যোগফল হয়েছে, ধরো তোমার 17d এইরকম একটা রেজাল্ট হয়েছে, তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে কতটা হোল্ড করবে জানো? শুধু এইটুকু হোল্ড করবে, 8 বিটটা। আর এইটাকে ও হোল্ড করাতে পারবে না। এইটা হোল্ড করাতে যেহেতু পারবে না, এই বাফারটা এই যে ওভারফ্লোটা করলো সেইটাই ক্যারি বিটটাকে হাই করে দেবে। এই জন্য যে কোনো অ্যারিথমেটিক অপারেশন বা এই ধরনের অপারেশনে আমাদের কিন্তু এই ক্যারি বিটটা বেসিক্যালি হাই হয়ে যাবে। ঠিক আছে? বা ধরো এটা এফেক্ট কি হবে? এফেক্ট কিছু হবে নয়, এটার এফেক্ট কিছু না, তোমাকে এই ক্যারি বিটটাতে হাই হয়ে বুঝতে হবে যে রেজাল্ট অ্যাকচুয়ালি 7d নয়, অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে 170। ধরো তুমি দুটো যোগফল করলে, দেখলে যে ক্যারি জেনারেট করেনি, অ্যাকুমুলেটরের মধ্যে রয়েছে 7d, তাহলে তুমি বুঝে গেলে আচ্ছা আমার অ্যান্সারটা হচ্ছে 07d বেসিক্যালি, মানে 7d 8 বিট নাম্বার। আর যদি দেখো ক্যারি জেনারেট করে গেছে, দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রেজাল্ট ইজ বেসিক্যালি 170d। তাহলে ওটা যে ভ্যালুটা সেটা 1ই হবে তো কনফার্ম? চলো দেখছি সেটা। ম্যাক্সিমাম 8 বিট ভ্যালু কত? এফএফ প্লাস এফএফ কত হয়? আমি দুটো সংখ্যা তোমাকে ম্যাক্সিমাম দুটো নাম্বারকে আমি যোগ করেছি, ম্যাক্সিমাম দুটো 8 বিট নাম্বার, যার বেশি কখনো হতে পারে না। এফএফ এর সাথে এফএফ যোগ করো তুমি, দেখো কত হচ্ছে অ্যান্সারটা? 1FE। অর্থাৎ তোমার যে 8 বিটের সব থেকে বড় সংখ্যা এফএফ, তার সাথে তুমি ধরো যোগ করছো ম্যাক্সিমাম এফএফ, এর বেশি তো আর বেশি কিছু হতে পারে না, দুটো 8 বিট নাম্বার যোগ করছো, তার রেজাল্টটা হয় 1FE। তার মানে বুঝতে পারছো তুমি যে এই বিটটা কোনোদিনই 1 এর থেকে বেশি হবে না। যদি তুমি দুটো 8 বিট নাম্বার যোগ করো, ওইটা কোনোদিনই 1 এর থেকে বেশি হবে না। ক্লিয়ার? তো সেই কারণে এই ক্যারিটা একমাত্র হাই হবে, এবং ক্যারিটা হাই হলেই তোমাকে বুঝতে হবে আমার রেজাল্টটা কিন্তু 1FE বা ধরো 170, যাই হোক। মানে মোট কথা আমার অ্যাকুমুলেটরে ধরো আমি অ্যাকুমুলেটরে একটা রেজাল্ট দেখতে পাচ্ছি যে 37 এসছে, আর কি দেখতে পাচ্ছি ক্যারি বিটটা মনে করো দেখতে পাচ্ছি লো হয়ে বসে আছে, তাহলে আমি বুঝে নিতে হবে যে রেজাল্টটা 37। আর যদি দেখি ক্যারি বিটটা হাই হয়ে বসে আছে, দেন আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট বেসিক্যালি মাই রেজাল্ট ইজ 137। ঠিক আছে? ধরুন পরপর আমি স্যার যদি দুটো পরপর অ্যাডিশন করছি, একটাতে ক্যারি জেনারেট করেছে আর একটাতে করেনি, তাহলে প্রথমবার
প্রথমবার করেছিল তাহলে ওয়ানটা গিয়ে ক্যারি বিটে গিয়ে বসে গেল, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আর ঠিক। নেক্সট বারে ধরুন মানে ক্যারি জেনারেট হলো না, তাহলে ওই জায়গাটায় জিরো হয়ে যাবে, জিরো থাকবে, তাই জিরো না? হয়ে যাবে, তাহলে জিরো হয়ে ওই যে যাবে। আগের যে ওই যে আগের ওয়ানটা ছিল ওটা কি মানে অটোমেটিক কি সেকেন্ড অ্যাডিশন করার সঙ্গে সঙ্গে ওটা অটোমেটিক আবার ভ্যানিশ নিজে হয়ে যাবে নিজেই লো হয়ে যাবে? একদম। পরের যে তুমি প্রথম অ্যাডিশনটা করলে ক্যারি হাই হলো, পরের অ্যাডিশনটা করতে গিয়ে ক্যারিটা নিজে নিজে লো হয়ে যাবে। এবার তুমি যদি আগের রেজাল্টটা করতে চাও, কারণ আগের যখনই ক্যারি বিটটা হাই হলো তখনই তুমি তোমার রেজাল্টকে কোথাও স্টোর রাখো, সঙ্গে সঙ্গে কোথাও স্টোর করে নাও, কারণ ক্যারি বিটটা কিন্তু চিরকাল হাই থাকবে না, কারণ পরের অ্যাডিশনটা করতে গেলে ক্যারি বিটটা নিজে নিজে লো হয়ে যাবে। অর্থাৎ তুমি লাস্ট যে ইনস্ট্রাকশন এক্সিকিউট করেছো, লাস্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করার ওপর ক্যারি হাই হবে কি লো হবে ডিপেন্ড করছে। যদি আগে হাই হয়ে থাকে, পরের অ্যাডিশনটা যদি তোমার জিরো ক্যারি হয় তাহলে জিরো সেট হয়ে যাবে, আগের ক্যারিটা ভ্যানিশ হয়ে গেল। কাজে তোমাকে আগে ডেটা ব্যাকআপ নিয়ে রেখে দিতে হবে, মানে তোমার যে ডেটাটা হলো সেটা তোমাকে আগে কোথাও সেভ করে রেখে দিতে হবে। বুঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে হচ্ছে এই যে ক্যারি, যেরকম একটা ক্যারি বিট বললাম সেরকম এখানে ক্যারি বিটটা সম্পর্কে বোঝা গেল। আচ্ছা, ক্যারি বিটে আরো একটা কাজ আছে। আমি এতক্ষণ যোগের কথা বললাম, যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দাও কি হয়? বিয়োগ, বড় বড় হয়। বড়, এই বড়টাকেও আমরা এখানে ক্যারিটাই বলবো। ক্যারি আর বড় একই কথা, এখানে ক্যারিটাই বড়। অর্থাৎ আমরা যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করি, মানে ধরো সে 2 3 থেকে আমি বিয়োগ করছি ফর ডি, এইটা আমি বিয়োগ করছি। তো চলো বিয়োগফলটা কি হয় দেখি ক্যালকুলেটারে। 2 3 থেকে বিয়োগ করছি আমি 4d, ও সরি সরি ডেসিমালে করা আছে, এক্সে করি। সেটা হলে মাইনাস ছিল। 2 3 থেকে 4d, দেখো না কি হয়, অ্যান্সারে কি হচ্ছে দেখছো? অ্যান্সারটা বেসিক্যালি বিশাল হিউজ একটা তোমাদের সামনের গুলো সব এসব দিয়ে ভর্তি হয়ে যায়, এটা মানে নেগেটিভ। মানে ডেসিমেলে যেটা -42, সেটা হেক্সে তার ভ্যালুটা হচ্ছে অনেকটা এরকম। বেসিক্যালি ওটা আমাদের মাইক্রোপ্রসেসরের ভাষায় অ্যান্সারটা দাঁড়াবে মাইনাস, তোমার হচ্ছে কোথায় গেল, -d6। এবার এইখানে অনেক ব্যাপার আছে। রেজাল্টটা করলে হলো ধরো -d6, নর্মালি কি হয় ছোট থেকে আমার বড় বাদ দিলে কখনই আমার ক্যারিটা সেভাবে আমার হচ্ছে না, কিন্তু যদি কখনো এমন সংখ্যা অ্যারাইজ করে যেখানে তোমার ধরো এরকম ছোট থেকে বড় সংখ্যা তুমি বিয়োগ দিচ্ছ, হ্যাঁ প্রথম কথা দেখো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে নেগেটিভ রেজাল্ট আছে মাইনাস, এইটার জন্য আবার একটা ক্যারি এফেক্টেড হচ্ছে, সেটা হচ্ছে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ, এই যে এস বলছি সাইন ফ্ল্যাগ, সাইন ফ্ল্যাগটা 0 মানে হচ্ছে পজিটিভ, আর সাইন ফ্ল্যাগটা 1 হয়ে যাওয়া মানে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, সাইন ফ্ল্যাগটা বড় হয়ে যাওয়া মানে 1 হয়ে যাওয়া মানে বেসিক্যালি নেগেটিভ। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই সাইন ফ্ল্যাগটা 1 যদি হয়ে যায় তাহলে তোমার এই মানে যখন এইরকম বিয়োগ করবে তুমি, এইরকম যখনই নেগেটিভ চলে আসছে দেখবে এই বিটটা নিজে নিজে 1 হয়ে গেছে। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি এই বিয়োগটা তোমাকে দেখাতে পাচ্ছি না। যখন দুটো সংখ্যা আমরা বিয়োগ করি, বেসিক্যালি আমি একটু ভুল বললাম না, ক্যারি বিটটা এফেক্টেড হয় না, অক্সিলারি ক্যারি বিটটা এফেক্টেড হবে। সেটা হচ্ছে ধরো যখন দুটো সংখ্যা বিয়োগ করছি, এই ধরো 3 থেকে ডি বিয়োগ করছি, তখন একটা ইন্টারমিডিয়েট একটা বড় জেনারেট করে। তোমরা সেই ফুল সাবট্রাক্টর সার্কিট পড়েছো, ফুল সাবট্রাক্টর সার্কিটে দেখেছো কি হয়, বড় মানে তোমার এ বি একটা বড় ইন ঢুকছে, দিয়ে রেজাল্ট বেরোচ্ছে, তার সঙ্গে একটা বড় আগের বড়টা নিয়ে আর ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে, একটা বড় আউট বেরিয়ে যাচ্ছে। বক্তব্যটা হলো যে ওই যে বড় আউট যেটা বেরোবে, বড় আউটের আগে যে ইন্টারমিডিয়েট যে ছোট একটা বড় হয়েছিল, মানে ধরো এই যে বিয়োগটা তো একবারে হবে না, প্রথমে 3 থেকে ডি সেই বিয়োগটা হবে 3 থেকে ডি, এবং একটা 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 করে বিট বিয়োগ হবে। মানে 3 মানে কত, ধরো 0, তোমার 3 মানে হচ্ছে 1 1, বেসিক্যালি সরি 3 মানে 1 1, তাহলে এই যে 1 1 আর ডি মানে হচ্ছে ধরো তোমার হচ্ছে ডি মানে হচ্ছে তোমার এদিকে 1 1 0 1 বোধ হয়, ডি ই এফ, হ্যাঁ ওর ডি মানে এটা। তো
তো 3 মানে হচ্ছে বেসিক্যালি দেখো 0001 তার থেকে ডি বিয়োগ করছো। এই বিয়োগফলটা যখন করছো দেখো এই 1 থেকে 1 বিয়োগ দিচ্ছ 0 হচ্ছে, এই 0 থেকে 1 বিয়োগ দিচ্ছ তোমার 1 হচ্ছে, এই যে 0 থেকে 1 বিয়োগ দিচ্ছ 1 হচ্ছে, হাতে একটা এক বড় জেনারেট করলো, সেই ইন্টারমিডিয়েট বড়টার জন্য এই ফ্ল্যাগটা এফেক্টেড হয়, অক্সিলারি ক্যারি যেটা এইটা এফেক্টেড হয়। ফাইনালি রেজাল্টে যদি কখনো দেখা যায় যে তখন একটা বড় জেনারেট করে আছে, তখন দেখবে হয়তো ক্যারি বিটটা হাই হয়ে বসে আছে, এবং সাইন বিট রেজাল্ট যেহেতু তোমার নেগেটিভ হয়েছে, সাইন বিটটাও উল্টো দিকে মাইনাস হবে। কি বললাম ব্যাপারটা ভালো করে বলছো, আমি আরেকবার ক্লিয়ারলি বলছি, এটা হয়তো খিচুড়ি হয়ে গেল। ধরো আমি একটা সংখ্যা বিয়োগ করছি, ধরো 2 3 তার থেকে বিয়োগ করছি 4D, এই সংখ্যাটা বিয়োগ করছি, তাহলে 3 মানে বেসিক্যালি কত? 3 মানে বেসিক্যালি দেখো 0011, আর ডি মানে হচ্ছে 1101, তাই তো? তাহলে প্রথমে তো এদের বিয়োগটা হবে, তারপর যেটা হাতে বড় হবে সেইটা নিয়ে তারপর এদেরটা হবে, এরকমই তো হয়। বা আমরা যদি পরপর গুলো দেখি তাহলে কিরকম ভাবে বিয়োগটা করবে তোমরা? 1 থেকে 1 প্রথমে বিয়োগ করবে, 0 হলো। 1 থেকে 0 বিয়োগ করলে 1 হলো। 0 থেকে 1 বিয়োগ করলে 1 হলো, হাতে এক বড় জেনারেট করলো, সেই যে বড়টা জেনারেট করলো সেইটার জন্য এই অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা এফেক্টেড হবে, এই বিটটা দেখবে হাই হয়ে গেছে, ইন্টারমিডিয়েট যে বড়টা জেনারেট করছে সেইটার জন্য। সেই বড়টা কি হয়, নর্মালি আমরা কি হয় এর সঙ্গে যোগ মানে করি, সেখান থেকে বিয়োগ করি, অর্থাৎ এই যে বড়টা সেটাকে নিয়ে আমরা এর থেকে কাজ করি। এই 1 আর এই 1 এর তোমার অ্যাডিশন করলে 1 0, সেখান থেকে 0 বাদ দিলে 0, আবার হাতে একটা ফাইনালি একটা 1। তাহলে আমার বক্তব্য হলো যে ইন্টারমিডিয়েট যে বড়টা জেনারেট করলো, মানে এই যে এই অপারেশনটা করার সময় মাঝখানে যে একটা বড় জেনারেট করলো, তার জন্য অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এফেক্টেড হলো। এভাবে ধরো বিয়োগটা চলতে থাকলো, ইন্টারমিডিয়েট যত বড় জেনারেট করছে তার জন্য সবসময় অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা হাই হচ্ছে। এরকম করতে করতে ফাইনালি যখন রেজাল্টটা হয়ে যাবে, 2 3 থেকে 4D বিয়োগ করে কত হয় দেখলাম আমরা? 2 3 থেকে 4D বিয়োগ করলে দেখলাম তোমার -42 মতো হয়, সরি -D6, -D6। এই যে -D6 মাইনাসটার কথা এখন ভুলে যাও, D6 রেজাল্টটা যখন ফাইনালি উঠে এসছে তখনও কিন্তু একটা হাতে একটা বড় জেনারেট করে আছে, অবশ্যই থাকবে, কারণ আমি একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যা বিয়োগ দিচ্ছি, হাতে একটা বড় জেনারেট করবেই করবে। যেহেতু সেই বড়টা জেনারেট করবে সেই জন্য আমার এই ক্যারি ফ্ল্যাগটা হাই হয়ে যাবে। আগেই বললাম যে বড় যা কাজ করে ক্যারি তাই একই কাজ করে, একই ফ্ল্যাগটাই ফ্ল্যাগ। আর তুমি তো এট এ টাইম যোগ আর বিয়োগ করছো না, এট এ টাইম যোগ করলে যোগ করছো, বিয়োগ করলে বিয়োগ করছো, তাহলে যদি যোগ করো তাহলে যোগ করে যদি ওভারফ্লো করে ক্যারি জিট জেনারেট করবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে যদি বড় জেনারেট করে, দেন অলসো ক্যারি ফ্ল্যাগ উইল বি অ্যাফেক্টেড। And whatever I am going to tell you that intermediate during any intermediate operation, এই ইন্টারমিডিয়েট যে ছোট ছোট হাতের বড় বড় জেনারেট হচ্ছে তার জন্য ফাইনালি এই অক্সিলারি ক্যারি ব্ল্যাকটাই হাই হবে। আর যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলে রেজাল্টটা নেগেটিভ আসছে, দিস সাইন ফ্ল্যাগ উইল বি অ্যাফেক্টেড 1। এবার বলো কে বুঝলে না? স্যার একটা কথা বলবো, বলছে যে একটা মানে বিয়োগ করার সময় তো অনেকগুলোই তো বড় হতে পারে, অনেকগুলোই তো বড় হতে ওই পারে। হ্যাঁ, ওই একটা মনে করুন 1 হলো, তখন একবার 1 গেল, তো আবার হয়তো সেকেন্ড বড়তে হয়তো 0 হলো, তাহলে আবার সেটা না 0 হয়ে যাবে বলছি। তাহলে আলটিমেট যখন রেজাল্ট হয়ে যাবে তখন মানে কোনটা মানে এসি ওখানে কোনটা থেকে যাবে? এইটা থেকে যাবে, আলটিমেট রেজাল্টের শেষে এই ক্যারি ফ্ল্যাগটা হাই হবে, তার আগে যত ইন্টারমিডিয়েট ওইটা তো ক্যারি ফ্ল্যাগটা তো মানে যেটা মানে এক্সট্রা হয়ে যাচ্ছে সেটা, কিন্তু বড় বা যে জিনিসটা ইন্টারমিডিয়েট যেটা হচ্ছে সেইটা তো চেঞ্জ হচ্ছে, একবার 0101, এইটার আলটিমেট কি দাঁড়াবে? সেটার আলটিমেট ফাইনালি এই বিটটা 0ই হয়ে যায়, মানে যখন ক্যারি বলেছি বুঝেছি কি বলছি, মানে রেজাল্ট যখন বেরিয়ে যাবে তখন তো আর কিছু বড় থাকছে না, তখন ধরো একদম রেজাল্ট বেরিয়ে গেল, ফাইনালি যে বড়টা হলো সেইটার জন্য ক্যারি ফ্ল্যাগটা হাই হয়ে যাবে, কিন্তু অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা 0 হয়ে যাবে, এটা থাকবে না। আর তার মাঝে যখন বিয়োগটা চলবে তখন যা হবে তখন অক্সিলারিটা 1 হবে, কখনো 0 হবে, যেমন হবে তেমন চলবে। একদম এক্স্যাক্টলি এটাই।
ঠিক আছে? ঠিক আছে। সেই জন্য এবার কি ব্যাপারটা কি করছে দেখো, ওকে তো নিজেকে যোগ বিয়োগ করতে হবে। তো নিজেকে যোগ বিয়োগ করার সময় ওরকম ক্যারি তো আমরা যখন এই যে ধরো যোগটা করছি, হাতে 1 ধরে নিয়ে তার সঙ্গে তো পরের যোগ বিয়োগ গুণটা করছি। তো তাহলে আমি যখন এই পরের যোগ বিয়োগ গুণটা হাতে ধরে করছি, তো আমাকেও তো হাতে আঙুলে 1 ধরে রাখতে হচ্ছে। তাহলে মাইক্রোপ্রসেসর কোথায় ধরে রাখবে? ওকেও তো হিসেবটা রাখতে হবে যে হ্যাঁ বড় জেনারেট করেছে। সেই জন্য ও এই বিটটা ইউজ করবে, ওইটার জন্য ইউজ করবে। কাজ মিটে গেল, একে ক্লিয়ার করে দেবে। আর যদি ফাইনালি কোনো বড় থেকে যায়, তার জন্য ক্যারি ফ্ল্যাগটাকেও হাই করে রেখে দেবে। বোঝা গেছে? এই হচ্ছে জিনিস। আর আগেই বলেছি যে কোনো রেজাল্ট যদি ছোট থেকে বড় আমি বিয়োগ করি, এই যে নেগেটিভ যদি চলে আসে, নেগেটিভ হলেই কিন্তু সাইন ফ্ল্যাগ এফেক্টেড হবে। নর্মালি কিন্তু দুটো অ্যাডিশন করার সময় কোনোদিনই আমাদের নেগেটিভ আসে না, এটা তোমরা নিজেরাও জানো। অ্যাডিশন করার সময় নেগেটিভ আসে না, একমাত্র শুধুমাত্র ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করলে তবেই নেগেটিভ আসে। in case of that, sign flag will be affected. ঠিক আছে? বেশ, তাহলে ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এবং সাইন ফ্ল্যাগ ক্লিয়ারলি তোমরা বুঝে গেছো। বাকি রয়েছে দুটো ফ্ল্যাগ, জেড আর পি। এই ফ্ল্যাগ দুটোর মধ্যে পি ফ্ল্যাগটাকে আগে বলে দিই। পেয়ারিটি ফ্ল্যাগ, তোমরা সেই পেয়ারিটি পড়েছিলে, পেয়ারিটি জেনারেটর, পেয়ারিটি চেকার। অর্ডার ইভেন্ট ওই যে অর্ডার ইভেন্ট, ছিল। হ্যাঁ অর্ডার ইভেন্ট। ধরো তোমার অ্যাকুমুলেটর একটা রেজাল্ট এসছে এরকম 0 0 1 0 1 1 1 0। এটা এই সংখ্যাটায় কি আছে? ইভেন পেয়ারিটি আছে না অড পেয়ারিটি আছে? দেখো তো। খেয়াল করছে না, ভুলে গেছো? জিরো কটা আছে? 4টে 0 আছে, 4টে 1 আছে। তাহলে দুটোই ইভেন নাম্বারে আছে, দুটো ইভেন নাম্বারে আছে। আমরা নর্মালি দেখি যে 1টা কত, একটা দেখলেই আরেকটা হয়ে যাবে, কারণ টোটাল এই লেন্থটা হচ্ছে 8। তাহলে একটা যদি 4 হয় একটা 4 হবে, একটা যদি 5 হয় একটা 3 হবে, একটা যদি 6 হয় একটা 2 হবে। অর্থাৎ যদি এই নাম্বারটা ইভেন হয়, হ্যাঁ, এই নাম্বারটাও ইভেন হতে বাধ্য। এমন কখনোই হতে পারে না যে অড নাম্বার 1 আছে, অড নাম্বার ইভেন নাম্বার 0 আছে, কোনোদিন হতে পারে না, কারণ আমার টোটাল লেন্থটা হচ্ছে 8। অ্যাকুমুলেটরের মধ্যে একটা সংখ্যা, ধরো তুমি একটা যে কটা সংখ্যা নিচ্ছে, আমি ধরো 2 3 নিলাম। 2 3 বলে সংখ্যা নিলাম। 2 মানে কত? 0 0 1 0, আর 3 মানে হচ্ছে 0 0 1 1। দেখো দেখিনি 1 কতগুলো আছে? 3টে আছে, অর্থাৎ অড নাম্বারস আছে। আর এটা যদি অড নাম্বার থাকে, দেখো জিরোটাও অড নাম্বারে থাকতে বাধ্য, কারণ 3 আর 5 মিলে তবেই 8 হয়। তাহলে আমার এই যে সংখ্যাটা, এটা কি পেয়ারিটি? অড পেয়ারিটি না ইভেন পেয়ারিটি? অড পেয়ারিটি। ঠিক আছে? তাহলে আমার এইটা হচ্ছে অড পেয়ারিটি। আর যদি এমনটা আমি ধর একটা কোনো একটা সংখ্যা নিলাম, দাঁড়াও আমি একটা চেক করে নিই কোন সংখ্যা নেব যেটা ইভেন পেয়ারিটি চান থাকে। বাইনারিতে নিচ্ছি, ধরো 1 1 1, 1 0 0 1 1 0 1 1। কটা হলো? 1 2 3 5টা হলো। 33 নিলে হবে তো? হ্যাঁ 33 নিলেও হবে। হ্যাঁ 33 নিলেও। আমি দেখো এই সংখ্যাটা নিয়েছি, হেক্স হচ্ছে 9f। অ্যাকুমুলেটরের মধ্যে একটা সংখ্যা নিচ্ছি 9f। 9f মানে বেসিক্যালি 9 মানে হচ্ছে আমার 1 0 0 1, আর f মানে হচ্ছে 1 1 1 1। তাহলে দেখো ইভেন পেয়ারিটি না অড পেয়ারিটি? 1 আছে, কতগুলো 1 আছে? 6টা, মানে ইভেন। আর এটা 6টা থাকলে জিরোটাও ইভেন নাম্বার, দুটো, মানে ওটাও একটা ইভেন নাম্বার হতে বাধ্য। তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে যে সংখ্যাটা এই মুহূর্তে রেজাল্ট হয়ে আসছে, যে রেজাল্ট হয়ে অ্যাকুমুলেটরের মধ্যে যে রেজাল্টটা ঢুকছে, সেটা যদি ইভেন পেয়ারিটি থাকে তাহলে, বা অড পেয়ারিটি থাকে, অ্যাকর্ডিংলি আমার ওই পেয়ারিটি স্ট্যাটাস বিটটা অ্যাফেক্টেড হবে। নর্মালি যেটা হয়, অড পেয়ারিটি থাকলে ওটা 1 হয়ে যায়, ইভেন পেয়ারিটি থাকলে ওটা 0 হয়ে যায়। অর্থাৎ অ্যাকুমুলেটরের মধ্যে তুমি যদি 9f ভরে দাও, তখন সেটা দেখতে পাচ্ছি আমরা ইভেন পেয়ারিটি, তখনই দেখবে পেয়ারিটি বিটটা 0 হয়ে বসে আছে। আর যদি এমন করো যে ধরো অ্যাকুমুলেটরের মধ্যে তুমি এই সংখ্যাটা ভরলে,
এই 23 বললে 20 দেখতে পাচ্ছি, দেখো এটা অড পেয়ারিটি, সঙ্গে সঙ্গে দেখবে এই বিটটা 1 হয়ে গেছে। অর্থাৎ অ্যাকুমুলেটরের মধ্যে কি রেজাল্ট আমার হচ্ছে বা কি সংখ্যা আমার থাকছে তার উপর এফেক্ট করে ওই পেয়ারিটি ফ্ল্যাগটা, যে আমার ইভেন পেয়ারিটি আছে নাকি অড পেয়ারিটি আছে। ঠিক আছে, পেয়ারিটি ফ্ল্যাগ বুঝতে কারো আশা করি প্রবলেম নেই। ওকে, নেক্সট হচ্ছে জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগটা হচ্ছে কি বলছে, জিরো ফ্ল্যাগ মানে জিরোর কথা বলতে চাইছে। ধরো তুমি অ্যাকুমুলেটর একটা সংখ্যা বিয়োগ করছো, ধরো তুমি 33 থেকে 33 বিয়োগ করছো, রেজাল্ট কত হবে? কত হবে রেজাল্ট? আরে বলো কত হবে রেজাল্ট? 0 0। হ্যাঁ, তাহলে তো যে জিজ্ঞেস করছেন, তাহলে অ্যাকুমুলেটরের রেজাল্ট যদি 0 0 হয়ে যায় কখনো, এই জিরো ফ্ল্যাগটা সঙ্গে সঙ্গে হাই হয়ে যাবে। আর যদি এই রেজাল্টটা নন জিরো হয়, অর্থাৎ 0 1 হয়, 0 2 থেকে শুরু করে এফএফ, অর্থাৎ জিরো যদি না হয়, অর্থাৎ অ্যাকুমুলেটরের রেজাল্ট যদি নন জিরো হয়, তখন এই ফ্ল্যাগটা দেখবে জিরোতে পড়ে আছে। আর যদি কখনো সাবট্রাকশনের সময় হবে, সাবট্রাকশনের addition-এ তো সময় হবে না। না, অ্যাডিশনে নরমালি হবে না, সাবট্রাকশনে হবে। কখন হবে? সাবট্রাকশনে হবে আরো অনেক জায়গাতেই হবে, সেটা পরে দেখবে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলে কিছু ইয়ে পাবে তোমরা, ওইখানে দেখবে ডিক্রিমেন্ট করার সময় একটা রেজিস্টার ডিক্রিমেন্ট হতে 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 যেই জিরো হয়ে গেল তখন দেখবে ওই ফ্ল্যাগটা হাই হয়ে গেছে। মানে ধরো এরকম করছো, তুমি অ্যাকুমুলেটর একটা সংখ্যা নিয়েছো 0.5 দিয়ে, বলছো যে ওটাকে ডিক্রিমেন্ট করতে, তাহলে প্রথমবার যখন ডিক্রিমেন্ট করবে 0.4 হবে, পরের বার যখন ডিক্রিমেন্ট করবে 0.3 হবে, তারপরে বার যখন ডিক্রিমেন্ট করবে 0.2 হবে, তারপরে বার যখন ডিক্রিমেন্ট করবে 0.1 হবে, ঠিক তারপরে যখন ডিক্রিমেন্ট করবে সঙ্গে সঙ্গে দেখবে এই ফ্ল্যাগটা হাই হয়ে গেছে। যে নট অনলি সাবট্রাকশন ডিউরিং সেটা না, বিয়োগ ছাড়াও এই ধরনের অপারেশনের ক্ষেত্রেও কিন্তু জিরো ফ্ল্যাগটা তোমার, মানে যখনই অ্যাকুমুলেটরের রেজাল্ট জিরো হয়ে যাচ্ছে তখনই ওই বিটটা কিন্তু হাই হয়ে যাচ্ছে। তারপর স্যার কোনো ডেরিভেটিভ যখন ফাংশন হবে, ডিফারেন্সিয়েশনের সময় তো কোনো একটা কনস্ট্যান্টে জিরো রেজাল্ট দেবে। বলি ব্যাপারটা, ডিফারেন্সিয়েশন তুমি ডাইরেক্ট এভাবে মানে এই লেভেলে ডিফারেন্সিয়েশন হবে না, এখানে শুধু যোগ আর বিয়োগ ছাড়া কিছু হয় না। এবার ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন তুমি যে বলছো, ডিফারেন্সিয়েশন মানে বেসিক্যালি আমার ছোট ছোট রেঞ্জের মধ্যে অনেকগুলো বিয়োগ করা। ইন্টিগ্রেশন যেমন হচ্ছে ছোট ছোট রেঞ্জের মধ্যে অনেকগুলো যোগ করাকে ইন্টিগ্রেশন বলি, আর বিয়োগ করাও বলা ভুল হচ্ছে, মানে ছোট ছোট রেঞ্জে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, ভাগ, একটা ভাগ ওখানে। ডিফারেন্সিয়েশন বেসিক্যালি অনেক ভেতরের জিনিস। ডিফারেন্সিয়েশন মানে খুব ছোট ছোট রেঞ্জে কি রেটে চেঞ্জ হচ্ছে সেই রেট অফ চেঞ্জকে দেখা। রেট অফ চেঞ্জ মানে সামথিং ডিভাইডেড বাই সামথিং, তাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন। সেটা বেসিক্যালি ভাগ। সেই ভাগের সময় যদি কোনো জিরো হয়ে থাকে তবেই ওই জিরো বিটটা, এই বিটটা জিরো হবে। তুমি মাইক্রোপ্রসেসরে যখন অ্যাসেম্বলি প্রোগ্রাম করছো ওখানে ডিফারেন্সিয়েশন লেভেলে ভাবতে যেওই না, ওখানে যোগ আর বিয়োগ ছাড়াও কিছু করতে পারে না। 8085 মাইক্রোপ্রসেসর গুণও করতে পারে না, ভাগও করতে পারে না। তোমাকে গুণ ভাগ করতে গেলে অনেকগুলো যোগ করে করে তোমাকে রেজাল্ট করাতে হয়। দেখাবো ওই মাল্টিপ্লিকেশনের প্রোগ্রাম, ডিভিশনের প্রোগ্রাম যখন দেখাবো তখন দেখাবো। ডিফারেন্সিয়েশন অনেক দূর কি বাদ, ডিফারেন্সিয়েশন ওভাবে হয়ই না। হ্যাঁ, এবার তুমি যে প্রশ্ন করেছো আমাদের কম্পিউটারে কি করে ডিফারেন্সিয়েশন হচ্ছে বা ক্যালকুলেটারে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বাটনগুলো কি করে কাজ করছে, আমি ওটাই বলছি যে ডিফারেন্সিয়েশন মানে বেসিক্যালি ওখানে যেটা করে ক্যালকুলেটর, তোমাদের যে ইয়ে ক্যালকুলেটর গুলো আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর গুলো আছে, তার ভেতরে দেখবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বাটন আছে, দেখেছো তো? অনেকেই হয়তো আছে, দেখেছো। সেইগুলো কি করে জানো? সেগুলো করে ইন্টিগ্রেশন করতে সিমসন 1/3 রুল ইউজ করে, বা তোমার ওই কি বলে ওই ট্র্যাপিজয়েডাল রুল ইউজ করে। এই সমস্ত সিমসন 1/3 রুল দিয়ে ম্যাক্সিমাম করে ইন্টিগ্রেশন ওরা। সিমসন 1/3 রুল তো এরকম ছিল যে সিমসন 1/3 রুলটা বলছিল যে ইন্টিগ্রেশন মানে অনেকগুলো নাম্বারের একটা ইটারেশন মেথডে অনেকগুলো নাম্বারের যোগ, এরকম ছিল, একটা রেঞ্জের মধ্যে যোগ ছিল। তো ক্যালকুলেটর বেসিক্যালি ওই মেথডে করে। বা ধরো ডিফারেন্সিয়েশন করতে গেলে তার যে মেথড আছে সেই মেথডে করে, ওরা নিউমেরিক্যাল মেথডে করে, ওরা ওরা অ্যাকচুয়ালি এইভাবে করে না। আর তোমার ইয়ে যে মানে বেসিক্যালি মোস্ট অফ দ্য সফটওয়্যার গুলো কিন্তু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ওই সব মেথডেই করে, এবং সেই সব মেথড গুলো করার ভেতরে অনেক যোগ গুণ বিয়োগের কাজ আছে। তো সেই যে বিয়োগের কাজগুলো আছে সেই বিয়োগগুলো করার সময় জিরো ফ্ল্যাগ হলে হবে। মোট কথা তুমি এই রেঞ্জে বিয়োগের কনসেপ্টটা, বিয়োগের এই জিরো ছাড়াও তুমি বিয়োগ মানে যোগ বিয়োগ ছাড়া তুমি তার উপরে ভাবতে খুব একটা যেও না, এটাই বলবো তুমি। ঠিক আছে?
ওকে, তাহলে আচ্ছা এটা গেল। তাহলে তোমরা সবকটা ফ্ল্যাগ বুঝে গেছো। হ্যাঁ, মাঝে যেই ঘরগুলো এক্স এক্স করা আছে, এই যে এই ঘরটা এই ঘরটা, এই ঘরগুলো ফাঁকা, এই ঘরগুলো বেকার রেখে দিয়েছে, কোনো কাজে লাগেনি। ইন্টেল হয়তো ভেবেছিল কখনো যে আরো যদি কোনো ফ্ল্যাগ লাগে তাহলে আমরা এখানে সেই ফ্ল্যাগগুলোকে ডিজাইন করব, দেখেছে আর কোনো ফ্ল্যাগ লাগবে না, এই 5টা ফ্ল্যাগ এনাফ, যাবতীয় কাজ করতে এই 5টা ফ্ল্যাগ এনাফ, আর কোনো ফ্ল্যাগ লাগার দরকার নেই। ওগুলো ফাঁকা পড়ে আছে, ওইগুলো সবসময় কিছু নেই মানে ওগুলো সবসময় জিরো হয়ে বসে আছে, তুমি এদেরকে কোনোদিনই ওয়ান করতে পারো না। হুম, এটা সবসময় জিরো হয়ে বসে আছে সব দিন এরা। আচ্ছা, কারো বুঝতে কোনো অসুবিধা নেই আশা করি ফ্ল্যাগ ব্যাপারটা একদম ক্লিয়ার। তাহলে আমি নেক্সট এটাই যাচ্ছি। আচ্ছা, যে কাজগুলো হচ্ছে সে কাজগুলো তোমার এই 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 জিনিসটা এর মধ্যে রয়েছে, দেখে নিও তুমি, ঠিক আছে? মানে যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে রয়েছে। এবার আমরা ঢুকবো কিছু অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনে। তো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন এর কি কি ইনস্ট্রাকশন আছে? প্রথম ইনস্ট্রাকশন দেখো, আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশনটার নাম হচ্ছে অ্যাড, এডিডি। প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে এডিডি, অ্যাড। অ্যাড এর সময় কি হতে পারে? আইদার যে কোনো রেজিস্টার হতে পারে বা যে কোনো মেমোরি হতে পারে। অর্থাৎ অ্যাড অ্যাড রেজিস্টার মানে বেসিক্যালি এইটা, এক্সাম্পল অ্যাড বি। আর অ্যাড এম মানে মেমোরির সঙ্গে যোগ করা। ধরো লিখবো অ্যাড এম, তাহলে বলো তো আমি আইদার বি মেনশন করে দিচ্ছি বা একটা মেমোরিকে মেনশন করে দিচ্ছি, যোগটা হচ্ছে কার সাথে? তোমাদের কাছে প্রশ্ন, যোগটা কার সাথে হচ্ছে? অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের সাথে। ওই জন্য দেখো অ্যাকুমুলেটর কথাটা উল্লেখই করেনি এখানে, কারণ তুমি বি এর সাথে সি এর ডাইরেক্ট যোগ করতে পারো না, বি রেজিস্টারের সাথে সি রেজিস্টার ডাইরেক্ট যোগ হবে না, তার কোনো ইনস্ট্রাকশন নেই। তোমাকে যা যোগ করতে হবে উইথ দ্য হেল্প অফ অ্যাকুমুলেটর। তাহলে অ্যাকুমুলেটরকে নিয়ে যদি যোগ করতে, তাহলে অ্যাড বি কথার মানে হচ্ছে অ্যাকুমুলেটরে যা ডেটা রিসেন্টলি রয়েছে তার সাথে বি এর ডেটা যোগ করো, যোগ করে তার রেজাল্টটা কোথায় স্টোর হবে? অ্যাকুমুলেটরেই স্টোর হবে। অর্থাৎ অ্যাড বি যদি করো তাহলে এ এর সঙ্গে বি এর যোগ হবে, যোগ হয়ে রেজাল্টটা স্টোর হবে অ্যাকুমুলেটরে। এবার যেটা বলেছিলাম আগে, যে রেজাল্টটা যোগ করতে গিয়ে যদি ওভারফ্লো করে যায় তাহলে দেখবে এই ক্যারি বিটটা হাই হয়ে গেছে, সিম্পলি, আর কিচ্ছু না। এ প্লাস বি করলাম তা এ যোগ হলো, যদি অ্যাড এম করি তাহলে কি হবে তোমরাই বলো? অ্যাড এম মানে কি? এইচ এল পেয়ারের যে ভ্যালু থাকবে, এইচ এর মধ্যে যা ভ্যালু আছে, এল এর মধ্যে যা ভ্যালু আছে, ধরো এইচ এর মধ্যে ভ্যালু আছে 30, এল এর মধ্যে ভ্যালু বসে আছে ধরো 05, তার মানে অর্থাৎ 3005 লোকেশনের যে ডেটাটা রয়েছে সেই লোকেশনের ডেটার সাথে অ্যাকুমুলেটরের ভ্যালুটা যোগ হয়ে যাবে অ্যাড এম করলে। এটা তোমরা বুঝতেই পেরেছো, গতকালকে ঘটনাগুলো দেখেছো চোখের সামনে। যোগ হবে এবং যোগ হয়ে রেজাল্টটা অ্যাকুমুলেটরে স্টোর হবে। তো চলো আচ্ছা আমরা স্যার, হুম ফ্ল্যাগটা যেটা সেটা কি ডিসপ্লে, মানে সেটা কি দেখা না যাবে না কোনো না এলইডি জ্বলবে? না, ঠিক কথাটা ঠিক, এটা আমার বলা উচিত ছিল। ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি ডিসপ্লে ঠিক নয়, তুমি এরকম করে দেখতে পাবে না, তোমাকে বুঝে নিতে হবে, বিশেষ করে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন গুলো দিয়ে বুঝে নিতে হবে যে ক্যারি জেনারেট করেছে কি করেনি। তুমি চোখে দেখা দেখতে পাবে না, ইভেন এই ফ্ল্যাগের ভ্যালুটাকে কোনোদিন তুমি রিডও করতে পারবে না, যে হ্যাঁ রিড করে দেখে নি কোন বিটটা 0 আছে কোন বিটটা 1 আছে, ওরকম করে পাবে না দেখতে। যেটা করতে হবে, ফ্ল্যাগের এই ক্যারি হাই হয়েছে কিনা, তারপরে তোমার জিরো ফ্ল্যাগটা হাই হয়েছে কিনা, সাইন ফ্ল্যাগটা হাই হয়েছে কিনা, পিআরটি ফ্ল্যাগ হাই হয়েছে কিনা, এইগুলো দেখার জন্য আলাদা আরো কিছু ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন গুলো পরে পড়াবো। ওই ইনস্ট্রাকশন যখন পড়বে তখন বুঝতে পারবে যে আমি ওদেরকে আমি বেসিক্যালি বুঝতে পারবো যে হ্যাঁ ক্যারি জেনারেট হয়েছে কি হয়নি। মানে ও বুঝে একটা বুঝলে যদি ক্যারি হয়ে থাকে তাহলে কি কাজ করবে, যদি ক্যারি জেনারেট না করে থাকে তাহলে কি কাজ করবে, তোমাকে কাজটা এইভাবে ডিফাইন করে দিতে হবে। অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনোদিন তুমি ওদেরকে চোখে দেখতে পাবে না, কোনোদিনই তুমি দেখতে পাবে না, এরকম দেখার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ তুমি তোমার যে সিমুলেটরটা রয়েছে, এক সেকেন্ড, সিমুলেটরটায় সম্ভবত দেখা যায়, আমি একবার দেখছি। সিমুলেটরে, হ্যাঁ সিমুলেটরটাই তুমি দেখতে পাবে। মানে তুমি তোমার এই সিমুলেটরটা মতো ডিজাইন করে তোমার জাস্ট বোঝার সুবিধার জন্য, ইভেন তোমাদের ল্যাবরেটরিতে যে তোমার মাইক্রোপ্রসেসর কিট আছে তার মধ্যেও মনে হয় দেখা যায়, আমি একবার দেখছি দাঁড়াও। ল্যাবরেটরিতে এই ট্রেনার কিটটা থাকে,
উম, না, এই পুরোনো ট্রেনার কিটটায় দেখা যায় না তোমাদের ল্যাবরেটরিতে। গত বছরের মাঝামাঝি সময়ে খুব দুর্ধর্ষ নতুন নতুন সব ট্রেনার কিট এসেছিল, যেগুলো খুব দুর্ধর্ষ লেভেলের ট্রেনার কিট আর কি। তো সেই ট্রেনার কিট গুলোতে ফ্ল্যাগটা দেখা যায়। এইটা হচ্ছে মানধাত আমলের ট্রেনার কিট, যেটা তোমার সামনে খুলেছি। এই ট্রেনার কিটটায় খুব সম্ভবত ফ্ল্যাগের ভ্যালু দেখা যায় না, আমি দেখে নিচ্ছি, দাঁড়াও তাও একবার। রেজিস্টার ফ্ল্যাগ, রেজিস্টার, দাঁড়াও, রেজিস্টার এ দিচ্ছে না তো। এটা দেখতে হবে কি করে, এই রেজিস্টার বাটনটা চেপে মনে হয় ফ্ল্যাগ রেজিস্টার দেখা যেতে পারে, এরকম করে আমি দেখে নিতে হবে এটা কি করে করে। রেজিস্টার বাটনটা নতুন যে তোমাদের ট্রেনার কিটগুলো সেগুলো ফ্ল্যাগটা দেখা যায় তোমার সুবিধার জন্য, এমনিতে কোনো এলইডি ফেলইডি লাগানো নেই। দাঁড়াও, রেজিস্টার, রেজিস্টার কি হয় তোমার দেখে, রেজিস্টার এফ মারলেই তো দেখা যায়। রেজিস্টার এ, রেজিস্টার বি, সি। ও, সি রেজিস্টারকে দেখা যাচ্ছে, আচ্ছা 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 আচ্ছা, দেখতে পেয়েছি। রেজিস্টার সি রেজিস্টারের ভ্যালু দেখতে পাওয়া যাচ্ছে, ডি দেখা যাচ্ছে। অ্যাকুমুলেটর দেখা এডিট করা যাচ্ছে না। এইচ দেখা যাচ্ছে, এল দেখা যাচ্ছে। এটা তো মেমোরি, এটা তো হবে না। রেজিস্টার হচ্ছে, ও আচ্ছা, এইটা অ্যাকুমুলেটর, এই দিকে এই যে অ্যাকুমুলেটর, বি রেজিস্টার, সি রেজিস্টার, ডি রেজিস্টার, এ বি সি ডি, ই রেজিস্টার, এইচ রেজিস্টার, এল রেজিস্টার। হুম। স্ট্যাক স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার ধরো দেখা যেতে পারে, কিন্তু না, ফ্ল্যাগটা দেখা যাবে না। এই পুরোনো সেটে ফ্ল্যাগ দেখা যায় না, নতুন যে ট্রেনার কিট আছে তাতে ফ্ল্যাগ দেখা যায়। আর হ্যাঁ হ্যাঁ, তুমি যে এই যে সিমুলেশন এনভায়রনমেন্টে সিমুলেট করছো, এইখানে দেখো তুমি ফ্ল্যাগগুলো দেখতে পাবে। এই যে ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে এখানে, এখানে দেখতে পাবে। ঠিক আছে, তো চলো আমরা একটা ইয়ে করি, একটা অ্যাডিশনের প্রোগ্রাম করে দেখি। ধরো অ্যাকুমুলেটরের মধ্যে একটা সংখ্যা বলো, তোমরা বলো কত সময় কত যোগ করো, তোমরাই বলো অ্যাকুমুলেটর কত রাখবো। অ্যাকুমুলেটর একটা সংখ্যা কত ঢোকাবো, বলো, কি ইনস্ট্রাকশন দেবো বলো, বলো। যা হোক একটা এমভিআই এ, এমভিআই এমভিআই এ, এ কমা, ছোট হাতে হবে বড় হাতে, এমভিআই এ কমা, সে এমভিআই এ কমা 53 53 53 ঢোকালাম। অ্যাড আর অ্যাড অ্যাড নয়, আগে তুমি অন্য কোনো রেজিস্টার একটা ভ্যালু ঢোকাও, তবে তো যোগ করবে। ও আচ্ছা, তাহলে কোথায় ঢোকাবো বলো। ওই এমভিআই বি তে বি তে ঢোকাবো, কত ঢোকাবো বলো। 78 একটু ছোট সংখ্যা দাও প্রথমে, মানে প্রথমে তো ওভারফ্লো না করে, প্রথমে একটা ছোট সংখ্যা দাও। 23 23, 23 শুনতে পেলাম না, বলো। 23 23, বেশ। অ্যাড বি। দিয়ে অ্যাড বি করলাম, ঠিক আছে। তাহলে অ্যাড বি করলে যে রেজাল্টটা সেটা আমি অ্যাকুমুলেটরে দেখতে পেয়ে যাবো, তাই তো। চলো তাহলে এই তিনটা রেজিস্টার ইনস্ট্রাকশন এক্সিকিউট করে দেখি কি দাঁড়াচ্ছে। আচ্ছা, আগেই বলে দিই, এমভিআই রেজিস্টার এটা তোমরা জানো 7টা টি স্টেট হয়, 2টো বাইটের হয়, এটা তোমরা জানো। এই একই ব্যাপার, 2টো বাইটের ইনস্ট্রাকশন, 7টা ইয়ে। আর অ্যাড এরটা দেখে নাও, অ্যাড বি যখন করছো তোমরা, এটা দেখো 1 বাইট ইনস্ট্রাকশন। অ্যাড বি একটাই কথা, তার মানেটা হচ্ছে 80। 80 মানে 880 কথাটার মানেই হচ্ছে বি এর সাথে এর যোগ হবে, দিয়ে এ তে স্টোর হবে। সেটা 1 বাইটের ইনস্ট্রাকশন, সেই জন্য 4টে টি স্টেট খাবে। দেখো শুধুমাত্র অপকোড ফেচিং হয়েছে, মানে অপকোডটা ফেচ হতে 3টে টি স্টেট লেগেছে, আর বোঝার জন্য একটা লেগেছে। মানে অপকোড ফেচ হতে যদি 4টে টি স্টেট লাগে সেটাই, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ইনস্ট্রাকশন। তো চলো এক্সিকিউট করি পরপর। প্রথম, তাহলে স্যার অ্যাডের হেক্স কোড তাহলে স্যার সবসময় 80? হ্যাঁ না, অ্যাড বি হচ্ছে 80, অ্যাড সি আবার আলাদা, অ্যাড ডি আবার আলাদা। স্যার ওই যে ওই মোবাইলে অ্যাপটার মধ্যে সব লেখা আছে এগুলো হ্যাঁ ইনস্ট্রাকশন হ্যাঁ গুলো। হ্যাঁ, ওই লেখা আছে, ওই তোমরা ইনস্ট্রাকশন গুলো দেখে নেবে, ওগুলো সব আছে। তো প্রথম ইনস্ট্রাকশন এক্সিকিউট করলাম, দেখো এমভিআই এ কমা 53। এ বাবা, কি হচ্ছে?
যা বাবা কি হচ্ছে এটা? সর্বনাশ করছে, সফটওয়্যারটা ঝামেলা করছে কেন? আরেকবার লঞ্চ করি। হ্যাঁ, আমাকে অন্য একটা কম্পাইলার খুঁজতে হবে। এইটা না সব থেকে আমার কি স্টেট গুলো দেখায় বলে আমার এটা খুব পছন্দ ছিল। কি গন্ডগোল এটা? এমভিআই এ কমা 53, এমভিআই বি কমা কত বলেছিলে? 20 কত বলেছিলে না? 20। 23। 23 স্যার। ঠিক আছে। এটা এখন হলো, তখন আগের বার কি হচ্ছিল ভগবান জানে, এটা এখন হয়েছে। আজব সব সফটওয়্যার। যাই হোক, এমভিআই এ কমা 53 করলাম, দেখো 1 মিনিটের মধ্যে 53 ঢুকে গেল। তারপর ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, এমভিআই বি কমা 20, দেখো বি এর মধ্যে 23 ঢুকে গেল। এবার বলো তো 53 আর 23 যোগ করলে কত হয়? দেখে নাও কত যোগ হয়। দুটো ক্যালকুলেটর খুলেছে, একটা খুলি। হেক্সে 53 প্লাস 23 যোগ করলে কত হয়? 76 হয়। 76 হয়, ভালো কথা। পরবর্তী ইনস্ট্রাকশন যখন আমি এক্সিকিউট করব, দেখো অ্যাকুমুলেটরের রেজাল্ট হয়ে গেছে 76। ঠিক আছে, কারো বুঝতে কোনো অসুবিধা নেই, একদম ক্লিয়ার কাট জিনিসপত্র, কোনো অসুবিধা নেই। আর এটা কি ওভারফ্লো করেছে? ওভারফ্লো করেনি। দেখো ক্যারি বিটটা দেখো 0 হয়ে পড়ে আছে। ক্লিয়ার সবার কাছে? কোনো প্রবলেম নেই। এবার আমরা একটা যোগ করব, যে যোগটা হচ্ছে বেসিক্যালি যেন ওভারফ্লো করে। তাহলে ধরে নাও আমি ওই এমভিআই এইটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, ধরো ডি3 করে দিলাম। স্যার 53। বলছি মেমোরিতে 3E হ্যাঁ ওইটা মেমোরি। 76 এর জন্য ওটা ও 3E। না, হ্যাঁ, না না না, বলেছি মেমোরিতে 3 কেন। মেমোরিতে 3 তার কারণটা হচ্ছে মেমোরির এখন এইচএল পেয়ারের ভ্যালু কত? এইচএল পেয়ারে তো কিছু আমি ঢোকাইনি, কত আছে? 0 00। 0। তাহলে 0 0 লোকেশনের যে অফ কোডটা সেটাই তো এই মেমোরিতে ফেচ হবে না? দেখো 0 0 লোকেশনের অফ কোডটা দেখো, এই যে 3E, 0 0 0 0 লোকেশনের অফ কোড 3, সেই জন্যই ওটা এখানে ফেচ হয়ে গেছে 3, আর কিছু না। ও যা, খুব ভালো নোটিস করেছো তুমি এটা। আচ্ছা, এমভিআই এ কমা 53, এমভিআই বি কমা ডি3। এবার 53 এর সাথে আমি যদি ডি3 যোগ করি তখন কি হবে? ক্যালকুলেটর আগে দেখে নি কত হচ্ছে। দাঁড়াও, মানে 53 প্লাস ডি3 হয় 126। তার মানে তোমরাই বলো তো তাহলে আমার অ্যাকুমুলেটরে কত স্টোর হবে? এই অ্যাকুমুলেটরে এখানে কত? 26। এখানে 26 এক্স্যাক্টলি 26 স্টোর হবে, আর ক্যারি বিটটা হাই হবে। চলো দেখে নি ওটা যোগটা করে কি হয়। অ্যাসেম্বল করলাম, অ্যাসেম্বল করার পর ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি। এর মধ্যে দেখো 53 ঢুকলো, ওর মধ্যে ডি3 ঢুকলো। যেই যোগ হলো দেখো ওর মধ্যে অ্যাকুমুলেটরের মধ্যে হয়ে গেছে 26, আর ক্যারি ফ্ল্যাগটাকে ভালো করে দেখো, এই দেখো মাউসের ওটা, ইনি হাই হয়ে বসে আছেন। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? তার মানে আচ্ছা, এরকম একটা ইনস্ট্রাকশন দেখালাম। এরপরে ধরো আমি মেমোরির সাথে ইনস্ট্রাকশন যোগ করে দেখাবো। অর্থাৎ আমি বলছি যে তোমাকে আচ্ছা, এইটা সবার তো বোঝা হয়ে গেছে, ক্লিয়ার? কিছু কারো বুঝতে অসুবিধা নেই, একদম ক্লিয়ার কাট ব্যাপারটা। তো এরপরে হচ্ছে একটা ইনস্ট্রাকশন বলছি আমি, কাজটা কি বলে দিচ্ছি আমি। আমার কাজটা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাড, তোমাকে যোগ করতে হবে। দাঁড়াও, ইউ হ্যাভ টু, আমি ধরে নিচ্ছি পুট 45 ইন অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের মধ্যে 45 ঢোকাবে, অ্যান্ড একটা সংখ্যা আছে ধরো 67, এই সংখ্যাটাকে ঢোকাবে, বা একটু বড় সংখ্যা নিই, D7 at 3000 লোকেশন। দেন হচ্ছে অ্যাড দেম অ্যান্ড স্টোর দিস ভ্যালু, স্টোর দ্য রেজাল্ট ইন 30
01 লোকেশন। আচ্ছা আমি এটা D7 করবো না, এটাকে প্রথমে কমই করি, 57 করি, তাহলে 45 আর 57। হ্যাঁ, আমি কথা কি লিখেছি, ইউ হ্যাভ টু পুট 45 ইন অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটরের মধ্যে 45 ঢোকাও, আর 3000 যে লোকেশন আছে সেই লোকেশনে 57 ঢোকাও, তাদেরকে অ্যাডিশন করো এবং সেই রেজাল্টটাকে স্টোর করো 3001 লোকেশনে। এই হচ্ছে তোমার কাজ। এই প্রোগ্রামটা খাতায় সবাই লেখো, খাতায় লিখে আবার প্রোগ্রামটা আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখবে। খাতা লিখে নাও, আমি টাইম দিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমার বেসিক্যালি প্রোগ্রাম, এবং আমাকে কি করতে হবে, অ্যাকাউন্টের মধ্যে প্রথমে 45 ঢোকাতে হবে আর 3000 লোকেশনে 57 ঢোকাতে হবে। আমি একটু সবাইকে প্রশ্ন করি, তোমরা কি চাও 3000 লোকেশনে 57 যে তোমরা পুট করবে, কোন ইনস্ট্রাকশন করবে, অ্যাকুমুলেটরকে এনগেজ করে করবে নাকি মেমোরি দিয়ে করবে? মেমোরি দিয়ে করা যাবে। মেমোরি দিয়ে করা ভালো। হ্যাঁ মেমোরি দিয়ে করতে পারি, মেমোরি দিয়ে করতে হবে, মেমোরি দিয়ে করো, কোনো অসুবিধা নেই। যে তাহলে অ্যাকুমুলেটরকে এনগেজ করতে হচ্ছে না। তাহলে অ্যাকুমুলেটরকে যদি আমি এনগেজ করতে না চাই, তা তোমরাই বলো কি কি ইনস্ট্রাকশন লিখো, প্রথম থেকে বলো কি লিখবো, বলো পারবে? প্রথমে তো এমবিআই এ দিয়ে 45। এক্স্যাক্টলি, এমবিআই এ 45, মানে অ্যাকুমুলেটরের মধ্যে 45 ঢোকালাম। তারপরে কি করব, 3000 লোকেশনে 57 ঢোকাতে হবে। তাহলে কি করব আমি? এমবিআই এইচ হবে না? এই হ্যাঁ হ্যাঁ এমবিআই ঠিক এইচ ঠিক ঠিক, দিয়ে হ্যাঁ যে 30। লোকেশন একদম ঠিক বলেছে। এমবি আগে লোকেশনটা সেট করতে হবে H,30 আর এমভিআই এল, এল 00। তাহলে 3000 লোকেশনটাকে সেট করলাম, দিয়ে কি করছি ওখানে 57 ঢোকাবো। তাহলে কি ইনস্ট্রাকশন নেব? এমবিআই না, ঠিকই বলছো, বলো বলো। এমবিআই এম এমবিআই 8,57। এমবিআই এম নিড 57। ব্যাস এই তো। তাহলে এইটা করলেই তোমার, হ্যাঁ একদম এইটা করলেই তোমার 3000 লোকেশনের মধ্যে 57 ঢুকে যাবে। তারপর হচ্ছে অ্যাড দেম, তাদেরকে যোগ করো। তাহলে হ্যাঁ অ্যাড এম, ঠিক বলেছো একদম, অ্যাড এম করলে কি হবে, অ্যাকুমুলেটরের সঙ্গে তখন এম যোগ হয়ে যাবে। যে রেজাল্টটা কোথায় স্টোর হবে, অ্যাকুমুলেটরে স্টোর হবে। অ্যাকুমুলেটরে নিয়ে এমওভি এ 3000 এই 3001। হ্যাঁ ভুল তাহলে এটাকে তো আপনি আলাদা একটা লোকেশনে বলেছেন। হ্যাঁ লোকেশন আলাদা লোকেশনে স্টোর করতে বলি 3000 লোকেশনে। দেখো এখন অ্যাকুমুলেটরের মধ্যে ডেটা রয়েছে, আর তো মেমোরিতে সরানোর দরকার নেই, তুমি এবার এসটিএ করে দাও, স্টোর ডেটা অফ অ্যাকুমুলেটর ইনটু 3000। হ্যাঁ, মানে আমি কাজটা কি করলাম প্রথম থেকে বলি, অ্যাকুমুলেটরের মধ্যে 45 ঢোকালাম, দেখো এমভিআই এ 45, আর বলেছি 3000 লোকেশনে 57 ঢোকাতে। তো আমি এসটিএ ইনস্ট্রাকশন এখানে এক্সিকিউট করছি না, এখানে এইচএল পেয়ার দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, অর্থাৎ এইচএল এর মধ্যে 3000 লোকেশন দিয়ে দিচ্ছি, আর এমভিআই এম 57 ঢুকিয়ে দিলেই মেমোরিতে 57 স্টোর হয়ে যাবে। আর হচ্ছে কি অ্যাড এম করছি, অ্যাড এম করলে অবশ্যই অ্যাডিশন হয়ে যাবে, অ্যাকুমুলেটরের সাথে মেমোরি ওই ওটা অ্যাডিশন হয়ে যাবে, অ্যাডিশনের রেজাল্টটা কিন্তু অ্যাকুমুলেটরে স্টোর হবে। এখন এই অ্যাকুমুলেটরের যে রেজাল্টটা রয়েছে সেটা দুটো করতে পারি, আইদার এসটিএ 3000 করতে পারি, না হলে এই এসটিএ 3000 এক করলে 3000 লোকেশনে অ্যাকুমুলেটর ডেটা ঢুকে যাবে, সেটা করতে পারি। বা আদারওয়াইজ করতে পারি কি, এই এল এর ভ্যালুটাকে 01 করে দিয়ে, মানে আমি আরেকটা যেটা অল্টারনেটিভ মেথড বলছি, অল্টারনেটিভ মেথড হচ্ছে এমভিআই এল, 01, মানে এল এর মধ্যে 0। এসকে 3001টা বুঝতে পারলাম না, আমার 3001 কেন হলো? এই যে লিখেছি স্টোর দ্য রেজাল্ট ইন 3001 লোকেশন, 3001 লোকেশন স্টোর করতে বলেছি না। এবার এই 3001 লোকেশনে স্টোর করার দুটো মেথড, আইদার তুমি এসটিএ 3001 করতে পারো, বা তুমি এমভিআই এল, 01 করে দাও, কারণ এইচটা দেখো অলরেডি 30 হয়ে রয়েছে, ওটাতে আর হাত দেওয়ার দরকার নেই। এল করে দাও, দিয়ে করে দাও যে এমওভি এম, এ, অর্থাৎ অ্যাকুমুলেটর রেজাল্টটা এম এ কপি করে দাও, তাহলেও হবে, একই ব্যাপার। এটা অল্টারনেটিভ মেথড। অ্যাকুমুলেটরের রেজাল্টটা তো ওটাই তো রেজাল্ট, অ্যাকুমুলেটর যেটা আছে ওটাই তখন রেজাল্ট। ওটা অ্যাকুমুলেটরে তো যেটা 3000 হচ্ছে, 3001 তো এম এ যাচ্ছে না। অ্যাড এম যখন তুমি করছো তখন রেজাল্টটা কোথায় স্টোর হচ্ছে, এম এ স্টোর হচ্ছে নাকি এতে স্টোর হচ্ছে? এম এ হচ্ছে অ্যাকুমুলেটরে স্টোর হচ্ছে না, যা স্টোর হবে তো অ্যাকুমুলেটরে স্টোর হবে। ব্যাস, সেটাকেই তো আমি ওই জন্যই করেছি কি, আমি যদি তো অ্যাকুমুলেটরে স্টোর হবে আমার 3001টাই।
না 3001 নয়, অ্যাকুমুলেটর স্টোর হবে এই রেজাল্টটা যোগ করে 45 আর 57 যোগ করে যে রেজাল্টটা সেইটা অ্যাকুমুলেটর স্টোর হবে। আর সেই রেজাল্টটাকে আমি 3001 লোকেশনে পাঠাবো। পাঠাবো। সেই পাঠানোর দুটো মেথড, আমি বলছি একটা এসটিএ করে পাঠিয়ে দিতে পারো, নাহলে অল্টারনেটিভ মেথড হচ্ছে যে তুমি এইটাকে 3001 লোকেশন সেট করে দাও, অর্থাৎ এইচে তো 330 ঢুকেই আছে, ওটা হাত দেওয়ার দরকার নেই। এলটাকে তুমি 01 করে দাও, তাহলে 3001 লোকেশন সেট হয়ে গেল, দিয়ে এর ডেটাটা এম এর মধ্যে মুভ করে দাও, সেটাও করতে পারো। এটা অল্টারনেটিভ মেথড, আমি সেটা বললাম। ও তাহলে এমভিএল এল যেটা সেটা যদি 01 করে দিই তাহলে ওদের ওটা 3001 হয়ে যাচ্ছে। হ্যাঁ দিয়ে এবং হ্যাঁ অ্যাকুমুলেটর সেটা এম হয়ে যাচ্ছে, তো সেটা এম এ 3001 হয়ে যাচ্ছে, সেটাকে এবার অ্যাকুমুলেটরে মুভ করছি। অ্যাকুমুলেটর থেকে এম এ মুভ করে দিচ্ছি। অ্যাকুমুলেটরে যে রেজাল্টটা তৈরি হয়েছে সেটাকে কপি করে এম এর মধ্যে ভরেছি, আর এম এর মধ্যে ভরে দেওয়া মানেই তো লোকেশনে স্টোর হয়ে যাওয়া, একই তো ব্যাপার। হ্যাঁ সেটাই বললাম। এখন অল্টারনেটিভ মেথডটা আমি তা অত বন্ধ করছি। খাটবো কেন, এসটিএ করে দেবো। হ্যাঁ অত SQL খাটনি দরকার নেই। করাটা হ্যাঁ better। এইটা হচ্ছে ব্যাপার, তোমরা নিজেরাই বুঝে যাবে যে কখন কোনটাতে খাটনি বেশি কোনটায় খাটনি কম, তোমরা নিজেরাই বুঝে যাবে, আমাকে বলতেই হবে না, তোমরা নিজেরাই ঠিক বুঝে যাবে যে কোনটায় খাটনি বেশি যেহেতু কোনটায় খাটনি কম। আজকে ওটা যখন দিয়ে দিয়েছে STA-টা তো ওটা বেশ, তাহলে প্রথম ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে এমভিআই এ কমা 45, দেখো অ্যাকুমুলেটরের মধ্যে 45 ঢুকে গেল। পরবর্তী ইনস্ট্রাকশন এইচ এর মধ্যে আমি কি ঢোকালাম 30। পরবর্তী ইনস্ট্রাকশন এল এর মধ্যে 00 রয়েছে 00, আমার এটা না দিলেও হতো, ঠিক আছে এটা না দিলে হতো, অলরেডি 00 ছিল, তাও আমি আমার ফর সেফটি আমি দিয়ে রাখলাম। তারপরে করছি কি এমভিআই এম কমা 57, অর্থাৎ মেমোরির মধ্যে 57 ঢুকে গেল। চলো আমরা একবার চেক করে দেখি মেমোরিটা। এই দেখো 3000 লোকেশনে 57 ঢুকে বসে আছে। তার পরবর্তী ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি অ্যাড এম। আচ্ছা 45 আর 57 যোগ করলে কত হয়, 9c হয়। তো দেখো অ্যাকুমুলেটরের মধ্যে 9c হয়ে গেছে। এবার এই 9c ডেটাকে আমি কোথায় স্টোর করবো, 3001 স্টোর করবো, অর্থাৎ এসটিএম মারলেই হবে। এসটিএম মেরে দিলাম, দেখো মেমোরিতে 3001 লোকেশনে আমার রেজাল্টটা স্টোর হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার বক্তব্যটা হলো যে আমি এই ইনস্ট্রাকশন গুলো দিয়ে আমাকে এইভাবে আমি কাজ শুরু করলাম, এবং বক্তব্যটা হলো যে আমার এক্ষেত্রে হ্যাঁ এখানে যোগ করেছি, দেখো ক্যারি ফ্যারি মনে হয় জেনারেট করেনি, এত ক্যারি জেনারেট করেনি, কিন্তু দেখো রেজাল্টটা কত আছে 9c। আছে, পিআরইটি ফ্ল্যাগ কেন জেনারেট করলো? হ্যাঁ স্যার, ওই পিআরইটি ফ্ল্যাগটা আজকে 76টাতেও জেনারেট করেনি, কিন্তু ওইটাই জেনারেট করার ছিল, করেনি তখন বুঝছো। আমি কি উল্টো বললাম, একবার দেখি তো, ইভেন্ট পিআরইটি হলে কি ওটা, ইভেন্ট পিআরইটি হলে 0 কি, ধরো এই মানে 1 কি, একবার দেখে নি। ও আমি এটা ভুল বলেছি, আমি ওটা তখন ভুল বলেছি, সরি সরি এক্সাক্ট এক্সট্রিমলি সরি, আমি ভুল বলেছি। ইভেন নাম্বার অফ 1 হলে পিআরইটি ফ্ল্যাগটা সেট হয়, আদারওয়াইজ ওটা ক্লিয়ার থাকে, 0 থাকে। অর্থাৎ ইভেন নাম্বার হলে পিআরইটি ফ্ল্যাগ সেট হবে, আর ইয়ে হলে তোমার কি বলে অড হলে Odd parity। অড হলে হুম 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 ওই জন্য। আগে একটা কি যোগ করেছিলাম বলতো, স্যার এসটা কি জানো, এসটা একটু বলে দিন তো, ফ্ল্যাগ লিস্টে সাইন ফ্ল্যাগ এসটা কি? ছিল, ওটাও সাইন ফ্ল্যাগ ছিল, সাইন ফ্ল্যাগটা তো নেগেটিভ, সাইন ফ্ল্যাগটা তো আমার এই সফটওয়্যারটাকে ঠিক ভরসা হয় না। পিআইটি ফ্ল্যাগটা আমি ভুল বলেছিলাম ঠিক আছে, কিন্তু সাইন ফ্ল্যাগটা এটা 1 কেন হলো, নেগেটিভ হলে 1 হয়। দাঁড়াও, এই অরিজিন লোকে চেঞ্জ করেছে না, দূর ভুলভাল প্রোগ্রাম, অরিজিনাল লোকে চেঞ্জ করে দিয়েছে। দাঁড়াও সাইন ফ্ল্যাগটা আমি একটু পরে দেখছি একবার। হ্যাঁ এইটা যাই হোক, এটা এটা ইভেন্ট নাম্বার আছে বলে এটা পিআইটি ফ্ল্যাগটা হাই হবে, এটা ঠিক আছে, এটা আমি ভুল বলেছিলাম।
আর এখানে হচ্ছে কোথায় গেল, ব্যাপারটা কি হয় জানো তো, মানে 8085 এর জন্য এই পিআইডি ফ্ল্যাগটা হাই হয়, আবার এই আরেকটা রেজিস্টার আছে পিকে আবার উল্টো হয়। পিক মাইক্রো কন্ট্রোলার নিয়ে আমি অভ্যস্ত, ওখানে আবার পিআইডি ফ্ল্যাগটা কিন্তু মানে 0 মানে ইভেন আর 1 মানে অড, একটু গুলিয়ে যায় আমার জিনিসগুলো। এটা এখানে 805 মানে উল্টো কেস। আচ্ছা দাঁড়াও, কি যেন কি দেখাতে গেলাম যেন সেটাই ভুলে গেলাম। যাক, আগের এডিশনটা মোটামুটি বুঝতে পেরেছো, আমি পরে একটা অন্য একটা এডিশন করছি। তারপরে বড় নিয়ে একটা ওটা দেখাবেন একটা। বড় লাগলে ওটা সাবট্রাকশন যখন করাবো তখন। এমনি তো ক্যারি দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা ক্যারি জেনারেট করেছে, ক্যারি তো একটা দেখিয়ে দিয়েছি। হুম। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা হোম টাস্ক দিচ্ছি, হোম টাস্কটা একটু কাইন্ডলি নোট করো, সবাই নোট করো খাতায়, আমি বলে দিচ্ছি। হোম টাস্কটা হচ্ছে আমি এখানে লিখাই দিই। add two numbers stored in location 3050 and 3051 no and 3051 store the result in 30 একটু একটু দূরে দিচ্ছি, হ্যাঁ 3051 আর 3050 ছিল, একটু দূরে দিচ্ছি 3060। কোশ্চেনটা হচ্ছে তোমাদেরকে একটা হোম টাস্ক দিচ্ছি আজকে, অ্যাড টু নাম্বার স্টোরড ইন লোকেশন 3050 আর 3051, অর্থাৎ দুটো লোকেশনে দুটো নাম্বার স্টোর আছে আলাদা আলাদা, কি নাম্বার স্টোর আছে এখন আমি জানি না, ওদের অ্যাডিশন করব, অ্যাডিশন করার পর রেজাল্ট আমি 3060 তে স্টোর করব। এই এইটা করার জন্য আগে কিন্তু তুমি শুধু প্রোগ্রামটুকু লিখবে, তুমি শুধু তোমাকে যদি পরীক্ষায় এই কোশ্চেনটা আসে তাহলে শুধুমাত্র প্রোগ্রামটুকু লিখবে। তোমাকে আমি যেমন আগে থেকেই ধরো 3050 লোকেশন একটা ভ্যালু স্টোর করে তোমাকে স্টোরটা করতে হবে না, তোমাকে সিম্পলি স্টোর করতে হবে না, সিম্পলি শুধুমাত্র অ্যাড টু নাম্বারে এইটুকু প্রোগ্রাম করবে। বুঝা গেছে আমি কি বলতে চাইছি? এখন 3050 3051 লোকেশনে কত কত নাম্বার স্টোর আছে তোমার দেখার দরকার নেই, অ্যাকচুয়ালি 00 সেভ আছে। আমি চাইছি শুধু প্রোগ্রামটুকু লিখতে, তোমাদের শুধু প্রোগ্রামটুকু লিখে কালকে আমাকে বলবে, ঠিক আছে? এই একটা হোম টাস্ক দিলাম। আচ্ছা, পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে আচ্ছা এডিসি, যেটা এডিসিটা আমি একটু পরে বলবো, হ্যাঁ আগে এডিআইটা বলে দিই। এডিসি আমি পরে বলবো একটু, এডিসি এবং এসিআই এগুলো একটু পরে বলবো, আমি আগে এডিআইটা বলে দিই। এডিআই ইনস্ট্রাকশনটা কি বলছে, এটা তো ইমিডিয়েট, ওই যেমন মুভ এমওভি করেছিল আর এমভিআই করেছিল, আই মানে ইমিডিয়েট, একটা যে কোনো একটা হার্ড কোডের ডেটা ঢুকিয়ে দিচ্ছিলে, তো এডিআই মানে হচ্ছে একদম ইমিডিয়েট ডেটা ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ বলছে অ্যাড দ্য অ্যাকুমুলেটর টু দ্য অ্যাড দ্য ইমিডিয়েট ডেটা টু দ্য অ্যাকুমুলেটর, অর্থাৎ এডিআই 55। এডিআই 55 মানে কি, অ্যাকুমুলেটরে যা আছে আছে তার সাথে ডাইরেক্ট 55 যোগ হবে, অর্থাৎ 55টা কোনো মেমোরিতে তোমাকে মানে কোনো রেজিস্টারে স্টোর করতে হবে না, এটাই হচ্ছে খুব ছোট্ট ইনস্ট্রাকশন, মানে ব্যাপারটা বুঝতে হচ্ছে কিছুই না। ধরো আমার অ্যাকাউন্টের মধ্যে একটা ডেটা আমি রাখছি, ইচ্ছে করে রাখছি আর কি, এমভিআই এ কমা ধরো 45, আর এডিআই অ্যাড ইমিডিয়েট বলে কোনো আর রেজিস্টার, ইমিডিয়েট যখনই বলবো না তখনই একটা কোনো একটা 8 বিট ডেটা, কোনো আর রেজিস্টারের নাম তখন নয়। অ্যাড ইমিডিয়েট বলছি, দিয়ে ধরো ধরো কত সংখ্যা যোগ করবো, একটা যে কোনো একটা সংখ্যা বলো, বলো যে কোনো একটা সংখ্যা 8 বিট। 45। 45 একটা বড় সংখ্যা বলো, অন্য কোনো বড় সংখ্যা বলো না একটা। D9 B9, এডিআই বি9 করলে কি হবে, 45 সাথে একদম ডাইরেক্ট B9 যোগ হয়ে যাবে, আর কিচ্ছু না এখানে কোনো এটা তো সুবিধা তাহলে অনেক 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 সোজা তো, কেননা আগেরটাতে ওই যে আবার সেই রেজিস্টারের ইয়ে করো, ইনপুট করো, ঢোকাও, তার মধ্যে আরো টাইম লাগছিল, এখানে তো ডাইরেক্ট করলেই তো হয়ে যাবে। এক্স্যাক্টলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, দেখো তোমাকে কখন কি করতে হবে, তারপর যখন তোমার এই B9 ডেটাটা ফিক্স তখন তুমি এডিআই করে দেবে, আর যদি সেটা B9 না থেকে ভ্যারিয়েবল হয়ে যায়, B9 না থেকে যদি ভ্যারিয়েবল হয়ে যায় তখন আমরা কি করব, ধরো তখন ওই অ্যাডে যেতে হবে। তখন আমাকে ওই অন্য একটা রেজিস্টার নিতে হবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দাঁড়াও
কি ভ্যারিয়েবল বলতে গেলে হ্যাঁ আমি কেমন আমি আমি বলছি বোঝাচ্ছি? বলছি 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 ওটাই বলছি আমার বক্তব্যটা হলো, ধরো তোমরা সি প্রোগ্রামে একটা অ্যাডিশন করছো, যে সি ইকুয়াল টু এ প্লাস 65, তাহলে এই এই ইনস্ট্রাকশনে যখন সি প্রোগ্রামে করছো ধরো, তাহলে কি করছো, এর ভ্যালুর মধ্যে যাই ভ্যালু থাক তার সঙ্গে 65ই যুক্ত হচ্ছে সব সময়। এবার তুমি যদি চাও যে না এই 65টা ফিক্স নাও হতে পারে, এটা 66 হতে পারে, 67 হতে পারে, তখন কি করবে, তখন বি বলে তুমি একটা আলাদা ভ্যারিয়েবল নেবে, সেই ভ্যারিয়েবলের ভ্যালু হয়তো কোনো একটা ফর্মুলা থেকে উঠে আসবে, কোনো একটা ফর্মুলা থেকে আর কি উঠে আসবে ধরো, সেটা দিয়ে তারপর তুমি করে দেবে কিন্তু এ স্যার প্লাস বি। যোগ করার সময় তো আমার তো যে পার্টিকুলার একটা তো ফিক্স, মানে যখন যোগ করবো তখন সেটা তো ফিক্স, তাহলে এটা আবার ঠিক, সেটা ভ্যারিয়েবল কি করে হচ্ছে? না না ফিক্স বলছি না, আমি বলছি যে ধরো তোমার এই রেজিস্টারে 40 B9 ডেটা, আমি তুমি যদি এডিআই ধরো B9 করছি, B9 মানে কি, B9 একটা ডাইরেক্ট 8 বিট ডেটা, কিন্তু আমার যদি এমন কখনো হয় যে ধরো এইটা এইটা কখনো হয়তো ফিক্স থাকবে না, এটা অন্য কিছু ভ্যারিয়েবল, অনেক কিছু ভ্যারিয়েবল হতে পারে সংখ্যা, সেক্ষেত্রে আমি তো যখন তার জন্য আবার লিখবো এডিআই। তুমি না স্যার আপনার কথাটা প্রোগ্রাম বুঝতে পেরেছি স্যার। প্রোগ্রাম তো মানে তুমি কোনো একবারই একটা করবে, ও ধরতে পেরেছে কোনো একটা প্রোগ্রাম। ইকুয়েশন থেকে বি এর একটা মানে ভ্যালু আলাদা আলাদা প্রত্যেকটা ইনস্ট্যান্টে আলাদা আলাদা আসছে। আলাদা আলাদা তো আসছে, তখন 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 তুমি কি একটা করবে, আমাকে অ্যাড করে করে যেতে হবে। অ্যাড হ্যাঁ। করে করে যেতে হবে, ধরো তুমি প্রত্যেকবার আলাদা আলাদা ভ্যালু আসছে, ও ঠিকই বলেছে, ধর প্রত্যেকবার আলাদা আলাদা ভ্যালু আসছে, মনে করো এই লুপটা অনেকবার ঘুরছে, বিয়ের কখনো হয়তো 56 ভ্যালু আসছে, কখনো 57, তুমি জানো না কত, তুমি জানোই না কত, তুমি তো প্রোগ্রাম যখন করছো তখন তুমি জানোই না কত, না প্রোগ্রামটা তুমি তো বারবার করবে না, ইনস্ট্যান্ট প্রোগ্রাম করবে না, কাজে প্রোগ্রাম যখন করে রাখবে তোমাকে ইন জেনারেল ফর্মুলা দিয়ে রাখতে হবে, সেক্ষেত্রে বি যদি তোমার ভ্যারিয়েবল হয়ে যায়, অর্থাৎ এর ভ্যালুটা ফিক্স না থাকে, ও তাহলে এ প্লাস বি। আর যদি ফিক্স একটা সংখ্যা হার্ড কোডের সংখ্যা যোগ করতে, তখন তোমার একদম ইমিডিয়েট, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে এডিআই B9 করলে তাহলে এর সঙ্গে এটা যোগ হবে, তো চলো এই দুটো ইনস্ট্রাকশন আমরা দেখে নিই কত হচ্ছে। হ্যাঁ এডিআই দেখে কি মনে হচ্ছে ক বাইটের ইনস্ট্রাকশন হবে, দেখো এডিআই কথাটার মানে হচ্ছে C6, আর B9 হচ্ছে B9, তার মানে এটা 2 বাইটের ইনস্ট্রাকশন, 7টা টি স্টেট খাবে, দেখে নাও কেন 7টা টি স্টেট খেয়েছে, তার কারণটা যে বুঝতেই পারছো, অপকোড ফেচ করতে 4টে, মানে এই যে রিড করতে 3টে আর বোঝার জন্য একটা, আর এই পরে যে B9টা রিড করে এনেছে, B9টা রিড করার জন্য আবার 3টে, অর্থাৎ টোটাল 7টা টি স্টেট লাগছে। কারো বুঝতে এটা কোনো প্রবলেম নেই আশা করি, একদম সোজা ব্যাপার। তাহলে দেখো এডিআই এই প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছি, 1 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ 45 ঢুকে গেল, আর এডিআই B9 করছি, একবারে 45 সাথে B9 দুম করে অ্যাড হবে। ও একটুর জন্য হলো না গো, এফই রেজাল্ট হয়ে গেল, একটুর জন্য হলো না, রেজাল্টটা একটুর জন্য হলো না, মানে ক্যারিটা জেনারেট করলো না। সংখ্যাটাকে একটু চেঞ্জ করি, এটা B9 না করে এটা একটু C9 করে দিই, দিয়ে ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, দেখো 45 ঢুকলো, তারপর হচ্ছে এডিআই C9, আর দেখো 45 C9 যুক্ত হয়ে অ্যান্সারটা হয় 10E, দেখে নাও দেখতে পাচ্ছ ক্যারি বিটটা হাই হয়ে গেছে, ঠিক আছে। এটাই এটাই বলতে চাওয়ার বক্তব্য তোমাদের। এখন আমাদের সাইন বিটটা ঠিক আছে, কি যে হচ্ছে ভগবান জানে। স্যার মাথা খারাপ হয়ে গেছে। এই সফটওয়্যারটা আমি আর ইউজ করবো না। আমি না ভালো সফটওয়্যার বাজারে পাচ্ছি না, মানে একটা যে সুন্দর একটা সফটওয়্যার পাবো যে পরিষ্কার মেমোরি, এটা এত সুন্দর সব দেখতে পাওয়া যায় না, আমার ওইটাই ভালো লাগে। দেখো সাইন বিটটা এখন দেখো ঠিক আছে, তখন যে কি হচ্ছিল সাইন বিটটা কেন 1 হয়ে গেল আমিও বুঝিনি, আজব যত সব। যাই হোক, যেমন এডিআই ইনস্ট্রাকশন এবং অ্যাড ইনস্ট্রাকশন তোমরা বুঝতে পেরে গেছো আশা করি, একদম ক্লিয়ার, কারো কাছে প্রবলেম নেই কোনো, একদম ক্লিয়ার তো? ঠিক আছে, আজকে আমি এখানেই স্টপ করছি। স্যার হ্যাঁ বলছি ওই যে ওই এডিসি যেটা লেখা ছিল না, ওটা মানে কি ক্যারিটা শুদ্ধ যোগ হবে? হ্যাঁ একদম ঠিক ধরেছো, এডিসি মানে ক্যারি অ্যাড রেজিস্টার টু দ্য, এই যে এডিসি মানে অ্যাড রেজিস্টার টু দ্য অ্যাকুমুলেটর উইথ ক্যারি, ক্যারিটা নিয়ে যোগ হয়ে যাবে ওটা। আর এসিআই মানে হচ্ছে আগে কোনো ক্যারি জেনারেট করে থাকলে সেই ইমিডিয়েট নাম্বার, অ্যাকুমুলেটর এবং আগে কোনো ক্যারি জেনারেট করে থাকলে সেটা, তিনটে একসঙ্গে যুক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে ইয়ে, আমি কালকে বলবো এটা ডিটেল ভালো করে, তোমাকে ভালো করে দেখাতে হবে ব্যাপারটা, ঠিক আছে। ওটাই তুমি ধরেছো ওটাই,
সেরকম দেখবে এখানেও আছে, সাবেও আছে। সাব মানে হচ্ছে নর্মাল বিয়োগ করা, আর এসসিওয়াই হচ্ছে সাব ইমিডিয়েট, অর্থাৎ ইমিডিয়েট বিয়োগ করা। সেরকম এসবিবি সাব উইথ বড়, মানে বড়টাকে নিয়ে বিয়োগ করা। আর এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নয়, সাবস্ট্রাকশন ইমিডিয়েট উইথ বড়, এই হচ্ছে ব্যাপার। এই একটা একটু ভালো জানলেই পরে ইজিলি জানতে পারবে, এরকমই জিনিসটা। ইনস্ট্রাকশন গুলো খুব সোজা, একটু জাস্ট মনে রাখলেই হবে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম নাই? 10:17 বাজে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি ঝটাপট। স্নিপিং টুল, আগে দাঁড়া, রেকর্ডিংটা স্টপ করে দিই।